প্যারা ম্যাচিং ওগুলায় উল্টাপাল্টা হয়ে যাইতেছে সব। বুঝতে পেরেছি ভাই। আবার ভাই মানে অ্যান্সার গুলা যখন আমি দেখতেছি তখনও মানে একটু অসুবিধা হইতেছে যে অ্যান্সার এটা কেন হইলো, ঠিক আছে ভাই, সন্দেহ লাগতেছিল। নো ডিভাইস নো ওয়ারিস ভাই, কারণ আজকে ক্লাসের আমাদের উদ্দেশ্যই হলো কি আপনার এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে আমরা কি দেখবো। কারণ এই জিনিসটা দেখে না, এই জিনিসটাকে আমি এটা বলি কি ওয়াক থ্রু সেশন। আপনি দেখবেন একটা কেউ যখন একটা ভিডিও গেম খেলে, ঠিক আছে, হুম হুম। ভিডিও গেম খেলে, তারা কিন্তু করে কি সঙ্গে সঙ্গে তারা ভিডিও খেলে এবং তারা সেই ভিডিও আপলোড করে, তাই না? তো হ্যাঁ আমার হ্যাঁ। কথা হলো যে ভিডিও গেমটা আমি খেলতে পারছি, সেটা আমার আরেকজনটা দেখার উদ্দেশ্য কি, তাই না? দেখার উদ্দেশ্য এইটাই, তার যে দেখানোর পথটা আছে, সে যে যেভাবে জিনিসটা সলভ করতো, সেটা আমি জিনিসগুলো দেখছি, দেখে গাইডলাইনটা পাচ্ছি। তো আমারও যে জিনিসটা আর কি, আমারও আর কি গাইডলাইন দেওয়ার উদ্দেশ্য এটা, আমি একজন আইএলটিএস ক্যান্ডিডেট হিসাবে প্রশ্নগুলো যেভাবে যেভাবে সলভ করতাম, আপনাদেরকে আমি সেভাবে সেভাবে দেখাবো যে আমি কোন কোন লজিক অনুসরণ করে জিনিসটা সলভ করতাম। আপনার জি ভাই। আমার সাথে সাথে আপনারা প্যাসেজগুলো সলভ করবেন কয়েকটা, এটাই তখন থেকে হয়তো আর কি আমার চিন্তাধারাটা কিছুটা আপনাদেরকে বোঝাতে পারবো। জি ভাই ভাই এইটা না অবশ্যই। করে বললাম না যে বেশি মানুষ ভোকাবুলারি মুখস্থ করে গ্রামার ইউজ করে। এবং ভাই রায়হান, এই জিনিসটা তোমাকেও বলে রাখি, এই যে বেসিকে পোলাপাইন ভর্তি হয়ে মেন কোর্সে ভর্তি হয়ে ওদের জায়গায় ভর্তি হয়ে এত কনফিউজ হচ্ছে না, আইএলটিএস আসলে বললাম না, এইরকম কনফিউজ হওয়ার মতো কোনো জায়গাই না। কিন্তু শিক্ষাটা হওয়া উচিত আমার প্রয়োগমুখী। আমি যত বেশি ক্যামব্রিজ সলভ করব, দেখুন, এই কথাটা সবার উদ্দেশ্যে বলা, ক্যামব্রিজের লজিক আর আমার লজিক এই দুটো কিন্তু এক নাই হতে পারে, তাই না? হ্যাঁ কিন্তু হ্যাঁ। আমাদেরকে করতে হবে কি, ফাইন্ড আউট করতে হবে ক্যামব্রিজ একটা জিনিসকে ফলস বললো, কেন ফলস বললো, বা ক্যামব্রিজ বলছে এই প্যারামেট্রিকের আনসার এটা, এটা কেন হচ্ছে, তাই না? হ্যাঁ এই ওইটা জিনিস, অ্যানালাইসিস করতে হবে। এক্স্যাক্টলি। মনে করেন নিজে থেকে সলভ করার থেকে, কিন্তু সলভ করা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তার থেকেও আরো বেশি গুরুত্বপূর্ণ হলো আমার প্রবলেম ফাইন্ড আউট করা। সেই প্রবলেম ফাইন্ড আউট গুলো আমরা করবো, তাই আর কি। তাই আহ, হাসিব ভাই, কি অবস্থা? অনেকদিন পরে জয়েন করলেন আপনি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসি ভাই, দয়া আসি। আপনার কি খবর সেটা বলেন, বহুদিন পর জয়েন করলেন আপনি। আমি একটু বাড়িতে গেছিলাম, একটু ঝামেলার কারণে জয়েন করতে পারি, আপনার জয়েন করতে পারি না, এটা আমি দুঃখিত ভাই, সরি। এটা কোনো ব্যাপার না, কারণ সমস্যা হলে কি অ্যাটলিস্ট সলভ করলে আমি তাহলে বুঝতাম। আচ্ছা রায়হান, একটু কোথায় নয়েজ আসতেছে, কিছুক্ষণের জন্য মাইকটা একটু মিউট করো, বুঝছো? আচ্ছা ভাই। ওকে। হাসিফ ভাই যেটা বলতেছিলাম তা হলো আমাকে যদি ইনফর্ম করে রাখতে, এই যেমন ধরেন কাজল ভাই খুবই প্রেশারে আছে, আমি বুঝতে পারতেছি, যেমন ওনার মা অসুস্থ, তাই না, এই জিনিসগুলো বুঝি। আপনি যখন আমাকে কিছু ইনফর্ম করবেন তখন কিন্তু আমি জিনিসগুলো বুঝবো যে আসলে সমস্যা, না হলে আমার তো একটা চিন্তা হয় আপনি কেন আসলে না, আমি কি কোনো সার্ভিসে কমতি দিচ্ছি, আমি কিন্তু এরকম ভাবছি যে হচ্ছে কি ভাই কি তাহলে ছেড়েই দিল কিনা, আমি কি কোনো ভুল ব্যবহার করলাম বা ভুল কিছু ভাবলাম, আমি ভাবতেছিলাম এই, তা আমার তো টেনশন হয় একটা ভাই, তাই না? সো ঠিক আছে ভাই, একটু গ্রামে গেছিলাম, একটু ঝামেলার মধ্যে ছিলাম, ঠিক আছে ভাই। সরি ভাই। ওকে, তাহলে আমরা ডিরেক্টলি প্রবলেম সলভিংয়ে চলে যাই ভাই। তো ভাই আপনাদের দেওয়া ছিল কেমব্রিজ 19-এর রিডিং টেস্ট 1 প্যাসেজ 2, রাইট? জি ভাই। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছি, তাই না? জি জি ভাই ক্লিয়ার। ওকে, এবং প্লিজ দয়া করে আমি যে ক্লাসে আলোচনা করব, কোথাও বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে আমাকে থামিয়ে প্রশ্ন করবেন। আমি কিন্তু একবার যাকে হাজারবার রিপিট করতে আমি অবশ্যই হচ্ছে কি উৎসুক। যতক্ষণ না পর্যন্ত একজন স্টুডেন্টের আমার জিনিসগুলো পুরোপুরি ক্যাপচার হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এফোর্ট দিয়ে যাব। ওকে। হ্যালো কিবরিয়া ভাই, ওয়েলকাম টু দ্য ক্লাস, থ্যাংক ইউ ফর জয়নিং আস। আনমিউট করে কথা বলবেন ভাই। ওকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? এই তো আছি ভাই মোটামুটি। তো যাই হোক, আপনার সাথে পার্সোনালি আমি পরে আরও কথা বলবো। যাক, আমরা কোশ্চেন সলভ করছি, তো এখন কোশ্চেন সলভে আমরা চলে যাই। এবং আপনি জিনিসগুলো দেখেন আপনার কেমন লাগতেছে, এটা আর কি। পরে আপনার কাছ থেকে ফিডব্যাক আমরা অবশ্যই নেব। তো আমরা হেডলাইনটা পড়ি, ঠিক আছে? বাঁধন ভাই, আপনি এই Right. প্যাসেজে হেডলাইনটা একটু পড়েন তো। The pirates of the ancient Mediterranean. ওকে,
পাইরেট শব্দের অর্থ কি ভাই জানা আছে? ভাইয়া এটা মেবি আপনার কোনো জলদস্যু টস্যু বুঝাইছে আমি এক্স্যাক্টলি ভাই, পাইরেট শব্দের অর্থ হচ্ছে জলদস্যু। আমরা হয়তো অনেকেই দেখেছি মুভি, তাই না? পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, এটা কিন্তু খুব জনপ্রিয় মুভি একটা আছে। তো ওখান থেকে পাইরেট শব্দের অর্থ জলদস্যু, এটাই। মেডিটেরেনিয়ান, মেডিটেরেনিয়ান শব্দের অর্থ কি জানেন ভাই? মানে কি মধ্যযুগের কিছু মধ্যযুগ না, মেডিটেরেনিয়ান হলো মেডি একটা অঞ্চল মেডি ভাই, আচ্ছা একটা অঞ্চল। মেডিটেরেনিয়ান, ভূমধ্য সাগর শুনেছেন বাংলায়? জি কঠিন ভাই নাম, ভূমধ্য সাগর। মেডিটেরিয়ানকে বলা হয় ভূমধ্য সাগরীয় অঞ্চল, এটা আর কি। মেডিটেরিয়ান অঞ্চলের মধ্যে কি আছে? মরক্কো, গ্রিস, তাই না? এই টাইপের দেশগুলো আমার মেডিটেরিয়ান অঞ্চলের মধ্যে পড়ে, এটাই আর কি। তো তার মানে আমরা বুঝতে পারলাম কি প্যাসেজে জলদস্যুদের সম্পর্কে, এই ভূমধ্য সাগরীয় অঞ্চলের জলদস্যুদের সম্পর্কে কিছু কথা বলা হবে, তাই না? কিছু কথা বলবো। ওকে, সামনে জয়েন করছেন সি রজনী আপু। ওকে, রায়হান কি দুইটা আইডি দিয়ে অ্যাড হয়েছো নাকি? ভাইয়া আমি তো ল্যাপটপ দিয়ে ট্রাই করছি, হচ্ছে না। হচ্ছে না, কি সমস্যা হচ্ছে আপু? আচ্ছা, এইসব টেকনিক্যাল ডিফিকাল্টিস আমরা পরে সলভ আচ্ছা করব। ভাইয়া, ওইটা আমার হাজবেন্ডের নাম দিয়ে হচ্ছে, ওইটা পারমিশন দেখাচ্ছে না আর কি। ভাইয়া আমি হচ্ছে যে ওই আইডিটা ফোনে ঢুকছিলাম, ল্যাপটপে ঢুকলাম মাত্র। ওকে, ভেরি নাইস রায়হান, নাইস, ভালো করেছো এটাই। ল্যাপটপ থেকে মানে হওয়াটা একটু বেস্ট, কারণ এখানে স্ক্রিনটা বড় দেখা যায়, তাই না? প্রবলেমগুলো ফাইন্ড আউট করা যায়, সলভ করা যায় তাড়াতাড়ি, এটাই। জি ভাইয়া। ওকে, আচ্ছা আপু, আপনার টেকনিক্যাল ডিফিকাল্টিসগুলো আপনি দরকার হলে আপনার সঙ্গে একসময় বসে ওয়ান টু সেশন নিয়ে এই জিনিসগুলো সলভ করবো, যে ল্যাপটপ আপনার কেন সমস্যা হচ্ছে দেখে নিবো। হ্যাঁ, ক্লাস টাইম চলে যাচ্ছে, আমরা কোশ্চেনগুলো সলভ করি, ঠিক আছে? তো প্যাসেজ টু, প্রথমে আপনারা যে জিনিসগুলো করবেন, একটা প্যাসেজ হাতে পেয়ে ওখানে ফার্স্টে আইডেন্টিফাই করবেন যে কোন কোন কোশ্চেনটা এখানে আছে। আপনি দেখেন, আমরা কিন্তু এখানে বুঝতে পারছি কোশ্চেন্স 14 to 19, 14 থেকে 19 পর্যন্ত কি আছে? ম্যাচিং, তাই না? জি ভাই। Paramatching, to be specific, which paragraph contains the following information? Paramatching, এটা প্যারাম্যাচিং, হেডিং ম্যাচিং, নেম ম্যাচিং, জাস্ট একই কোশ্চেনের তিনটা জাস্ট সেকশন। ওকে, তিন ধরনের, তিন টাইপস। এরপর আমরা যদি দেখি 20 and 21, এটা কি? ডাবল এমসিকিউ, তাই না? ABCDE আপনাকে 5টা দেওয়া আছে, অপশনস দেওয়া আছে, সেখান থেকে আপনাকে চুজ করতে হবে দুইটা, বলে দিয়েছে হুইচ টু, চুজ টু লেটার্স। এবং প্লিজ সবাই কোশ্চেন পড়ার সময় খুব কিন্তু সাবধান, ওয়ান ওয়ার্ড না টু ওয়ার্ড, এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখে নেবেন, বারবার করে বলছি। এখানে কিন্তু অনেকে ভুল করে, এখানে বলেছে দুইটা, আপনি অপশন সিলেক্ট করে রেখে দিলেন একটা, আপনাকে কিন্তু সেই কোশ্চেনে মার্ক দিবেন না, এটা কিন্তু কাটা। একটা কোশ্চেনের ভুলের জন্য কিন্তু 0.5 ব্যান্ড স্কোর কমে যেতে পারে, ঠিক আছে? ওকে, এবং 22-23, এটাও কিন্তু আমরা মানে বুঝতে পারলাম 20 থেকে 23 পর্যন্ত এ দুটো আমার ডাবল এমসিকিউ, রাইট? এবার কি 24 থেকে 26 পর্যন্ত এটা আমার গ্যাপ ফিলিং। তাহলে ওকে, রজনী আপু, আপনি বলবেন আমার এই প্যাসেজ থেকে কটা কোশ্চেন টাইপ পেলাম আমরা? 3টা। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, কোশ্চেন টাইপগুলো কি কি? বাঁধন ভাই একটু বলেন, কোশ্চেন টাইপগুলো কি কি দেখলাম আমরা? লিস্ট অফ হেডিং আর হুম, হচ্ছে কি আপনার একটা হলো, আরো দুটো আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এক্স্যাক্টলি ভাই, ভেরি গুড। অ্যান্ড দ্য লাস্ট ট্রু ওয়ান, ফলস। ট্রু ফলস না ভাই, এই যে দেখেন কোশ্চেন, দেখেন এই যে, দেখেন এই যে 2021, এটা কি কোশ্চেন ভাই? এমসিকিউ এমসিকিউ এক্স্যাক্টলি, আমরা পেয়েছি এখানে প্যারামেচিং আমার, তারপরে কি আমার এমসিকিউ, আর লাস্টে পেয়েছি আমরা গ্যাপ ফিলিং। ওকে, এটাই। তো শুরুতে আমি কি বলেছিলাম, এবং রায়হান তুমি যেহেতু আমাদের সঙ্গে ফার্স্ট জয়েন হলে, একটা ট্রিক্স আমি এটা বারবার রিপিট করব, তারপর বলে দিই। সেটা হলো
তুমি যেখানেই দেখবা গ্যাপ ফিলিং আছে না, গ্যাপ ফিলিং সবসময় আমরা আগে স্টার্ট করব। কেন স্টার্ট করব? সাজিদ ভাই, আমরা কেন গ্যাপ ফিলিং দিয়ে প্যাসেজের আনসার শুরু করব? এটা আমাদের মানে সময়কে অনেক আহ, সময়টাকে মেনটেন করতে পারবো এই কারণে। কিভাবে? আহ, আচ্ছা, আবার জিনিসটা আমি এক্সপ্লেন করে দিই, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা এমসিকিউ বা আপনার ট্রু ফলস বা প্যারামেট্রিক এগুলো সলভ করতে আপনার যত সময় লাগবে তার থেকে কম সময় আপনার লাগবে কিন্তু ব্ল্যাঙ্কসের উত্তরগুলো খুঁজে বের করতে। কেন? এখানে কিন্তু আমার খুব স্পেসিফিক ইনফরমেশন, তাই না? একটা ব্যক্তির নাম, কোনো একটা সাল, কোনো একটা জায়গার নাম, কোনো একটা হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট, এই টাইপের জিনিসগুলো কিন্তু আমার সাধারণত গ্যাপ ফিলিংয়ের আনসার হয়ে থাকে। তো আমাকে এখানে স্পেসিফিক ইনফরমেশন যেহেতু খুঁজে বের করতে হচ্ছে, এই জন্য আমার এখানে সময়টা লাগবে অনেক কম। আর একই সঙ্গে কী হবে, এটা তো একটা সুবিধা। আর দ্বিতীয় সুবিধাটা হলো এই ইনফরমেশনগুলো আমরা যখন হাইলাইট করবো প্যাসেজে, ওই হাইলাইট করতে করতে আমার প্যাসেজ কিন্তু অলরেডি অর্ধেক পড়া হয়ে যাবে, তাই না? এই দুটো জি ভাই। সুবিধা, এই দুটো সুবিধার কারণে আমরা অলওয়েজ যেখানে থাকুক না কেন আমাকে কিন্তু সিকোয়েন্স মেনটেন করা দরকার নেই। যেমন এখানে 24 থেকে 26 পর্যন্ত আছে, তাই না? কিন্তু কোশ্চেন কিন্তু টাইপ শুরু 14 থেকে। আমি শুরুতে 14 থেকে সলভ করবো না, 24, 25, 26 এই তিনটা আগে সলভ করে আসবো আমরা, তারপরে আমরা উপরের দিকে যাব। আমার সময়ও বাঁচবে, প্যাসেজটা আমার পড়া হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই জিনিসটা ফলো করে না এবং পরবর্তী তারা টাইম মেনটেন করতে পারে না। তো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, প্র্যাকটিস করার সময় এই কাজটাই করবো। ওকে, তো যেহেতু সাজিদ ভাই ডিরেক্টলি বলেছিলেন আপনার সমস্যা হচ্ছিল কি এখানে প্যারাম্যাচিংয়ে, রাইট? আমরা ডিরেক্টলি প্যারাম্যাচিংয়ে জি জি। চলে যাই। স্টেপ স্টেপ বাই স্টেপ আমরা 14 থেকে 19 পর্যন্ত প্যারাগুলো সলভ করি। Okay. বাঁধন ভাই, রিডিংয়ে আপনার কোন কোশ্চেন টাইপটা সব থেকে প্যারা লাগতো বলেন তো? প্যারাম্যাচিংয়ে নাকি অন্য কিছু ছিল? জি ভাই, লিস্ট অফ হেডিং আর লিস্ট অফ হেডিংস একই জিনিসই। লিস্ট অফ হেডিংস, প্যারা ম্যাচিং, হেডিং ম্যাচিং বা নেম ম্যাচিং একই ঘরানার প্রশ্ন, একই টাইপের প্রশ্ন। ওকে, তো আমরা সব সময় কিন্তু আগে প্রশ্ন পড়বো। শুরুতে প্যাসেজ পড়লে আপনার মাথা গুলিয়ে যাবে। আমরা শুরুতে প্রশ্ন পড়বো এবং হাইলাইট করবো যেখানে নেসেসারি। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, আর রেফারেন্স টু আ ডিনায়াল অফ ইনভলভমেন্ট ইন পাইরেসি। আচ্ছা, ডিনায়াল শব্দের অর্থ কি সাজিদ ভাই জানেন? জি ভাই, অস্বীকার করা এরকম কিছু। এক্স্যাক্টলি, অস্বীকার করা। মানে কি, এখানে বোঝাতে চেয়েছে যে জলদস্যুদের যে কাজটা আছে, তাই না, এই দস্যুতা করা বা দস্যুগিরি যেটাই বলি আমরা, সেই কাজে পাইরেসি কাজে লিপ্ত হয়, সেটা যে তারা জলদস্যু যে আসলে এক্সিস্ট করে, তারা যে আসলে এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে, সেটাকে অস্বীকার করা হয়েছে, এরকম কিছু একটা বলা হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখানে ডিনায়াল, আমি প্রশ্ন করে বলতাম কি ডিনায়ালটা মোটামুটি এটা একটা কি ওয়ার্ড হতে পারে, আমি হাইলাইট করলাম। এখন আমরা কি স্ক্যানিং করব, কোথায় আছে, একটা একটা করে প্যারাগ্রাফ পড়বো এবং দেখবো। এই যে began spreading fear across could not be stopped only when parts command rooms of Pompeii transformed into mere nostrum। এটুকু পর্যন্ত পড়লাম, আগে দেখি ফার্স্ট। আচ্ছা, মোটামুটি আমরা বুঝতে পারলাম প্যারাগ্রাফ এতে এই অস্বীকার সম্পর্কে কোনো কথা বলা নেই, নাকি আছে? কেউ কি স্ক্যান করে কিছু পেয়েছেন যেরকম বলা আছে গভর্নমেন্ট অফিসিয়ালস ডিনাইড দি এক্সিস্টেন্স অফ পাইরেটস বা এই টাইপের কিছু? না না ভাই, এরকম কিছু নাই। না ভাইয়া। এক্স্যাক্টলি, দেন আমরা মুভ করি। Although piracy in the Mediterranean is first recorded Asia, it is reasonable to assume that predated this part of civilization. What is deepest geography? Rugged and hill. আচ্ছা, রাগেড, রাগেড শব্দের অর্থটা কি আমরা জানি? না ভাই, জানেন এটা। রাগেড শব্দের অর্থ হলো অমসৃণ, মসৃণ না, কর্কশ, বাংলা বলি না, কর্কশ বা অমসৃণ। রাগেড শব্দের অর্থ এটা বোঝায় কন্টেক্সচুয়ালি থেকে। রাগেড অ্যান্ড হিলি, ওই অঞ্চলটা ছিল কিরকম, অমসৃণ, মানে খুব একটা সমতল না, এবং হিলি, পাহাড়ে অঞ্চল ছিল।
even mountainous. In the ancient times, the inhabitants of these mountains relied heavily on marine resources. Okay, blah blah blah. Geography itself. না, বিতেও কিন্তু বলা নাই। বিতে বলা আছে কি একটা জিওগ্রাফি যে লোকেশনটা জিওগ্রাফি বর্ণনা করা আছে, এবং তারা তাদের মেথডগুলো, তারা কীভাবে জাহাজ ইউজ করতো, কীভাবে তারা সাগর অতিক্রম করতো, সেই জিনিসগুলো বলা আছে। ওকে, তাই মুভ করি আমরা। One should also add that it was not unknown in the first or second millennia BCE. আচ্ছা, BCE যেটা, BC সব বা এডি, এই জিনিসগুলোকে আমরা জানি, BCE আর এডি। এনিওয়ান? এগুলো কিন্তু সময় বোঝায়। মানে এটা বুঝলাম না, আরেকবার যদি বলতেন স্যার। যেটা বলেছি ভাই, এই যে বিসি জিনিসটা যে লিখলো, এই জিনিসটা দ্বারা কি বোঝায় সেটা কি জানেন? এটা বিফোর বোঝায়, বিফোর দা কমন এরিয়া এরকমটা বোঝায়। কমন এরিয়া না। আচ্ছা, আমরা কি খ্রিস্টাব্দ বলি না? খ্রিস্টাব্দ হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু বাংলায় বলি, দেখেন, খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্ব। আচ্ছা বলেন তো, 2026 এটা কি খ্রিস্টাব্দ নাকি খ্রিস্টপূর্ব? এটা তো খ্রিস্টাব্দ। এক্স্যাক্টলি। কেন? কারণ যীশু খ্রিস্টের জন্মের পরে খ্রিস্ট, খ্রিস্ট মানে কি ক্রাইস্ট, জিসাস ক্রাইস্ট বা যীশু খ্রিস্ট। বিসি মানে বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের আগে। আগে, হ্যাঁ। এক্স্যাক্টলি, তার মানে এটা খ্রিস্টপূর্ব বাংলা করলে, যীশু খ্রিস্টের জন্মের আগে, তখন আর কি এই জিনিসটা। আর যদি এখানে এডি লেখা থাকতো, এডি লেখা থাকলে আমরা বুঝতাম কি এটা খ্রিস্টাব্দ, খ্রিস্টের জন্মের পরে, রাইট? জি ভাই, এখন বুঝতে পারছি। 2026 খ্রিস্টাব্দ, খ্রিস্টের জন্মের 2026 বছর পরে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Exactly, that is the thing. Okay, second millennia BCE for governments to provide services. আচ্ছা, রিসোর্ট, এখানে এই রিসোর্ট কিন্তু রিসোর্ট থাকার জন্য ওই রিসোর্ট না, এটা কিন্তু এখন রিসোর্ট ভার্ব। এখানে রিসোর্ট কোন ক্ষেত্রে ইউজ করতে হচ্ছে সেটা কি আমরা কি বলতে পারবো? রায়হান বলো তো, রিসোর্ট শব্দের অর্থ কি এখানে? কেউ কি অনুমান করতে পারেন রিসোর্ট শব্দের অর্থ কি হতে পারে এখানে? পুনরায় বুঝাচ্ছে, মানে পুনরুজ্জীবন বা পুনরায় আবার নতুন ভাবে শুরু। এটা না, রিসোর্ট মানে এখানে কি বোঝাতে জানো? এটা হলো শরণাপন্ন হওয়া। শরণাপন্ন মানে কি, এই যে তারা বিভিন্ন গভর্নমেন্ট বা সরকার, তারা কিন্তু অনেক কাজ করেও জলদস্যুদের এই যে তাদের কর্মকাণ্ডগুলো, এগুলো তারা আটকে রাখতে পারেনি। তখন কি করলো? তারা তাদেরকে ভাড়া করলো, তাদের সার্ভিস আছে, তাদের যে কার্যক্রম আছে তার সার্ভিসটা তাদেরকে ভাড়া করলো, তাদেরকে টাকা দিয়ে বললো আমরা আমাদের হয়ে কাজ করো, তাই না? আপনারা হয়তো জানেন, এরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালিতে মাফিয়া ছিল না? মাফিয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু তখন তারা মাফিয়ার যে নেটওয়ার্কটা ছিল, মাফিয়ার নেটওয়ার্কটা ইউজ করে কিন্তু তারা জার্মানদের নাৎসি বাহিনীদের তারা প্রতিহত করেছিল। এবং আপনার যে হিস্ট্রি বুক, আপনি ইতিহাস ঘেটে দেখেন, আপনারা দেখবেন বিভিন্ন দেশের ইতিহাসে এই জিনিসটা আছে যে যারা গেরিলা ফাইটার আছে না, তারা কিন্তু এই যে রাশিয়াও কিন্তু করছে, ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধ হচ্ছে, জেলে খাটা যে কয়েদিগুলো আছে না, তারা এখন জেলের মধ্যে আছে, তাদেরকে বলছে যে তোমরা যদি আমার হয়ে যুদ্ধ করো, আমরা যদি সফল হই, তাহলে আমরা তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। তাদেরকে এই শর্তে তারা ফ্রন্ট লাইন নিয়ে যাচ্ছে, যুদ্ধ করাচ্ছে। তো এই ব্যাপারটা অনেকটা ওরকম। আশা করি আপনাদেরকে ধারণা দিতে পারলাম, তাই না? তো এখানে রিসোর্ট শব্দের অর্থ কি? শরণাপন্ন হওয়া। তো ক্লাস রেকর্ডিং করা থাকবে, কি তারপরেও কিন্তু আপনারা এই ছোট ছোট ওয়ার্ড যে ভোকাবুলারিগুলো আমরা শিখবো, সেগুলো আপনারা নোট নিতে পারেন, রাখতে পারেন। ওকে, প্রিপেয়ারিং দ্য ওয়েব। আচ্ছা, এখানেও নেই। এখানে মূলত বলা আছে কি, গভর্নমেন্ট তাদেরকে আটকাতে না পেরে তাদের সার্ভিস নিয়েছে, এটাই। এখানেও তার মানে রেফারেন্সটা নেই। আমরা আবার দেখি। আচ্ছা, আরো জয়েন হচ্ছে না আমাদের। হাসিব,
ক্লাস শেষ হওয়ার শুরু হওয়ার প্রায় আধা ঘন্টা পরে জয়েন করলাম। ভাইয়া এটা রূপমের দোষ, রূপমরা জিজ্ঞেস করেন। না কিন্তু ক্লাস যেদিন হচ্ছে সেদিন একটু সময় হাতে রেখে বেরোতে হয়। ভাইয়া আমরা সেই 4টায় বেরোইছি, আইসা পড়ার কথা ছিল আগে, কিন্তু রাস্তায় মানে এর কারণে, ঝামেলার কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে আসতে লেট হয়ে গেছে। রাস্তায় আবার যান্ত্রিক ত্রুটি? হ্যাঁ, রিস্ক করা আর উঠায় না, কালিকো 50 টাকা। কোন যন্ত্র? তোমাদের নিজেদের যন্ত্র নাকি অন্য কিছু? এই যে রিস্ক করা খালি টাকা বেশি চাই, পরে আসতে লেট হয়েছে। আমি ভাবলাম তোমাদের নিজেদের যন্ত্রে গোলমাল কিনা। না, আচ্ছা, যাক। ঠিক আছে, আমরা পড়াশোনায় ফিরে যাই। ইতে দেখেন এখানে এখন প্যারাগ্রাফটা একটু বেশি বড়, তাই না? প্যারাগ্রাফটা আমরা পুরোপুরি পড়বো না, আমরা স্কিম করে দেখবো এখানে আমরা কোন কোন জিনিসগুলো আমার আছে, মানে কিওয়ার্ড যেগুলো আছে আইডেন্টিফাই করার চেষ্টা করবো। যেমন দেখেন ওডিসি, ইলিয়াড, এগুলো কি জানেন? মহাকাব্য। ইলিয়াড এবং ওডিসি, রাইট? লিটারেচার। তারপরে থিউসিডিডাইডিস, যাই হোক না, খুব কঠিন উচ্চারণ, তাই না? এই নামগুলো আমরা হাইলাইট করবো সঙ্গে সঙ্গে। এথেনিয়ান একটা জায়গা, ইজিপ্ট, মিশর একটা জায়গা, এগুলো আমরা হাইলাইট করব। এবার আমরা আগে পিছিয়ে পড়বো একটু। warfare destiny praises the actions of pirates. Okay, good. না, এখানে কিন্তু বলা আছে এই যে একজন আপনার সাহিত্যিক আর কি, তাই না? সাহিত্যিকের নাম কোথায়? হোমার, তাই না? এই যে জি ভাই। হোমার, সে কি তার মহাকাব্য ইলিয়াড এবং ওডিসি, সেখানে পাইরেট্রি জীবনযাত্রা, লাইফস্টাইল, সেটা নিয়ে কথা বলেছেন। এবং কি এখানে লেখা আছে, even high-ranking members of the state were not beyond engaging in such activities. মানে সমাজের উচ্চ শ্রেণীর লোক যারা ছিল তারাও কিন্তু এই দস্যুবৃত্তির সাথে জড়িত ছিল। এগুলো কি তার লেখা পড়লে, ইলিয়াড এবং ওডিসি পড়লে এই জিনিসগুলোর বিবরণ পাওয়া যায়। ওকে, taking the wealth found on board for themselves. Okay, the Greeks' liberal approach towards piracy does not mean they always tolerated, but attempts to curtail piracy. কার্টেল মানে কি এখানে স্টপ, থামানো, এরকম জিনিসটা বোঝা যাচ্ছে। কার্টেলও কিন্তু এক্ষেত্রে ভার্ব, স্টপের সিনোনিম এক্ষেত্রে। অপারেটিং ইন দ্য মেডিটেরিয়ানিয়ান। আমরা কি বুঝলাম? এ থেকে ই পর্যন্ত কিন্তু আমরা এখনো আনসারটা পাইনি, তাই না? পরবর্তীতে আমরা সলভ এভাবে করবো। পরবর্তীতে সলভ করবো কি, এক একটা প্যারাগ্রাফ পড়ে যাব, তারপর দেখবি সেই প্যারাগ্রাফের সঙ্গে কোনটা বেস্ট ম্যাচ করে। কিন্তু আপনাদের যেটা ইনফরমেশন ফাইন্ডিং এর সুবিধা হয়, সেই জন্য আমরা শুধুমাত্র 14 আনসারটা এখন খুঁজছি। এফ নম্বরে চলে যাই। The rising power of the ancient Rome required the Roman Republic to deal with piracy in the Mediterranean. While pirates were serious issue for the Republic, Rome profited greatly from its existence. Pirates for its source of income, one essential to Rome citizens, led to angry voices in the Senate demanding punishment of culprits. Rome, however, did nothing, further encouraging piracy. পসিবল আনসার হয়তো এখনো থাকতে পারে, আমরা এখনো শিওর না। মানে কি, রোম জানতো যে এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু তারা এটা থামাতে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা এখনো শিওর না, কিন্তু এটা আমি মার্ক করে রাখলাম কেন, এটা আনসার হয়তো হতে পারে। Their most famous hostage was none other than Julius Caesar, captured in 75 BCE. Okay, last paragraph চলে এসেছি আমরা। By now, Rome was well aware that pirates had outlived their usefulness. Their time had come for concerted action. 67 BCE, New London, একটা নতুন আইন পাশ হয়েছে, সেটা নিয়ে বলা আছে। ওকে, তো আমরা সবগুলো প্যারাগ্রাফ পড়ে আমরা কি বুঝলাম? এখনো পর্যন্ত আমরা মোটামুটি আধারে থেকে গেছি, তাই না? এখনো বুঝতে পারছি না যে কোত্থেকে হয়তো আসতে পারে, নাকি কনফিউজড কে কে বলুন তো? সবগুলো প্যারাগ্রাফ পড়ে কনফিউজড কে কে? আমি ভাই। ওকে, জি ভাই আমি। এক্স্যাক্টলি। এখন আমরা কি করব? আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, তাই না?
দেখলাম কিছু পেলাম না। এখন আমরা শেষ থেকে যাব, শেষ থেকে আবার পড়বো, এবার পড়বো ছেড়ে ছেড়ে। জি এফ হাইলাইট আমাদের করা হয়নি কোন প্যারাগ্রাফটা, 2 নম্বর প্যারাগ্রাফ, তাই না? আমরা এখানে তাহলে দেখি, the first known record of a named group the Mediterranean person made during the ancient Egyptian pharaoh. ফ্যারো মানে কি জানেন? রাজা। ফেরাউন। এক্স্যাক্টলি। না, ফেরাউন আলাদা। ফেরাউন কিন্তু একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, আর ফ্যারো মানে হচ্ছে ইজিপশিয়ান ভাষায় রাজা। ওকে, এটা ইজিপ্টে মিশরে যারা লর্ড ছিলেন বা রাজা ছিলেন তাদেরকে বলা হতো ফ্যারো। ফেরাউন একজন কতিপয় নির্দিষ্ট ব্যক্তি। ওকে, আর মানে they were extracts. এখানে এক্সট্রাক্ট মানে বোঝাচ্ছে কি, এক্সট্রাক্ট করা না, অধ্যায়, চ্যাপ্টার, মানে তার একটা these were extracts, লেটার বলা আছে না, চিঠি, তার চিঠি থেকে কিছু কিছু অধ্যায় বা কিছু কিছু লেখা নিয়ে রিসার্চ করে যেগুলো পাওয়া গেছে, অধ্যায়গুলোকে বলা হচ্ছে এক্সট্রাক্ট of diplomatic correspondence between the pharaoh and his allies and covered many pressing issues including piracy. It seems that Pharaoh was troubled by two distinct pirate groups, the Lukka and the Sherden. আচ্ছা সাজিদ ভাই, লুক্কা এবং শারদেন যে দুটো গ্রুপের কথা বলা হলো, এগুলো কিসের গ্রুপ? লুকা এন্ড শার্লেন। এই যে আগে কিন্তু লেখা আছে। হ্যাঁ, it seems Pharaoh group. ফ্যারো গ্রুপ না ভাই, টু ডিস্টিংক্ট পাইরেট গ্রুপস। ও এরা আচ্ছা, জলদস্যুদেরই দুটো গ্রুপ, তাই না? এই যে বিভিন্ন মাস্তান, বিভিন্ন গ্যাং বাহিনী থাকে না, তাদের এক একটা নাম, কিশোর গ্যাং যেটা আমরা বলি, ওদের অমুক গ্রুপ, ওসমান গ্রুপ, শামিম গ্রুপ, এরকম নাম দেওয়া থাকে না? এরকম যে দুটা গ্রুপের নাম, জলদস্যুদের গ্রুপ, দুটোর নাম লুকা। লাক্কা এবং শার্ডেন। ওকে, despite the Egyptian fleet's best efforts, it continued to cause a substantial disruption. ডিসরাপশন শব্দের অর্থ হলো গোলযোগ, সমস্যা ক্রিয়েট করা, না সমস্যা। ইন দ্য লেয়ার্স দ্য কিং অফ আলাসিয়া, বর্তমানে সাইপ্রাস, যারা সাইপ্রাস যেতে চান এই দেখে রাখেন, সাইপ্রাসের পূর্বের নাম কি ছিল? আলাসিয়া। এই যে এখানে আনসার আছে, ইন দ্য লেটার্স দ্য কিং অফ আলাসিয়া রিজেক্টেড আখনেতানেনস ক্লেইমস অফ আ কানেকশন উইথ দ্য লুক্কা। এখানে কি বুঝাইছে ভাই? সাজিদ ভাই একটু পড়েন তো এটুকু, ইন দ্য লেটার্স থেকে মডার্ন দ্য টার্কি পর্যন্ত এটা একটু পড়েন এবং আমাদেরকে বুঝান এখানে কি বুঝাইছে। এখানে বলছে in the letters the king of Alasia rejected the key Akhenaten's claim of connection with the Luka. Luka Exactly. means কি বোঝাইছে? based on modern day Turkey. না, লুক তাহলে? বেসড ইন মানে বেসড ইন, বেসড অন না, বেসড ইন আর বেসড অন কিন্তু ডিফারেন্ট আছে। মডার্ন যে তুরস্ক আছে না, সেই তুরস্কতে লোক্কা তো আমরা আগেই পড়েছি, এটা পাইরেটদের একটা গ্রুপ, জলদস্যুদের একটা গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, এরা প্রতিটা গ্যাংই কিন্তু কোনো না কোনো অঞ্চল ধরে অপারেট করে, যেমন ঢাকায় ধানমন্ডিতে একটা গ্যাং, হয়তো মোহাম্মদপুরে একটা গ্যাং অপারেট করে, এরকম। তো এই লুক্কা নামের যে গ্যাংটা ছিল, তারা মোস্টলি অপারেট করতো টার্কি বা তুরস্কতে, ঠিক আছে? এখন চিঠিতে কি বলেছে, চিঠি পড়ে বোঝা গেছে এটাই, আলাসিয়া বা মডার্ন ডে সাইপ্রাসের রাজা যিনি ছিলেন, তিনি আর কি আখেনাতেন হয়তো বলেছিল কি যে এই রাজাও সেই দস্যুবৃত্তির সঙ্গে জড়িত, কিন্তু তিনি তা রিজেক্ট করেছেন, উনি এটা আসলে জিনিসটা মেনে নিতে চাননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি আনসার পেয়েছি আমরা? তাহলে এখানে কোশ্চেনে বলছে রেফারেন্স টু এ দিনারা ইনভলভমেন্ট অফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি answer আমি right. বললাম কি, আমি একজন সরকারি কর্মকর্তা বা একজন সংসদ সদস্য বা একজন সচিবকে আমি বললাম কি আপনি এরকম মাস্তানি, আপনি এরকম খারাপ কাজের সঙ্গে লিপ্ত, সে কি স্বীকার করবে? স্বীকার করবে না, সে বলবে যে না, আমি ইনোসেন্ট, আমি এই কাজগুলো করতেই পারি না, আমার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক আছে? তো এটাই তাকে এরকম বলা হয়েছিল যে
আখেনাতেন বলেছিল এই রাজাকে যে না আপনি দস্যুবৃত্তির সঙ্গে জড়িত, কিন্তু এর যে রাজা সে ক্লেমটা প্রত্যাখ্যান করেছে, ডিক্লাইন করেছে, ডিনাই করেছে, অস্বীকার করেছে পুরোপুরি যে না এই কাজ আমি করি। তাহলে তাহলে 14 আনসার হবে কি ডি। কিন্তু ভাই এখানে আমরা কোনো কিওয়ার্ড দিয়ে কি এটা ধরছি নাকি জাস্ট আমরা এই প্যারাটা পড়ে আমরা বুঝলাম যে অ্যান্সারটা এটা এখানে হবে? আলটিমেটলি এখানে কি ওয়ার্ড না, এখানে ধরেছি আমরা কি জানেন, কি কনসেপ্ট। কনসেপ্ট। আমি কিন্তু আপনাদেরকে প্যাসেজ 2 তে আসার আগে বলেছিলাম প্যাসেজ 1 এর তুলনায় প্যাসেজ 2 এন্ড 3 তে প্যারাফ্রেজের পরিমাণটা একটু বেশি থাকে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? এই জন্য মূলত আমি আপনাদের উপদেশটা দিয়েছিলাম কি জানেন, যে আপনারা যখন ক্যামব্রিজ প্যাসেজ সলভ করবেন, এবং রায়হান আজকে থেকে তুমিও প্র্যাকটিস করার আগে চেষ্টা করবে, সেটা হলো কি ক্যামব্রিজের প্যাসেজ সলভ করার আগে আমরা কোথায় যাই, আমরা দ্য ডেইলি স্টারে যাই বা নিউ ইয়র্ক টাইমসে যাই, যে কোনো একটা নিউজ পেপারের এডিটোরিয়াল কলামে গিয়ে সে কলামটা আমরা পড়ে আসি। যখন আমরা ওয়ার্ম আপ রিডিং একটু করব, রিডিং করে প্র্যাকটিসটা করব, তখন আমার ক্যামব্রিজের মধ্যে ঢুকলে আমার মনে হবে না, প্যারা লাগবে না প্যাসেজটা পড়তে, পড়ার একটা স্পৃহা, একটা আগ্রহ সেই জিনিসটা তৈরি হবে। না হলে হঠাৎ করে যদি আমরা একই একাডেমিক প্যাসেজ ধরি সেটা আমার পড়তে খুব ঝামেলা হবে, মাথায় প্যারা লাগবে খুব, তাই না? এই জন্য এই ওয়ার্ম আপ এক্সারসাইজটা সবাই করবেন, এবং যদি কেউ বুঝে না পান যে কোনটা কি পড়বো আমাকে বলবেন, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো প্রতিদিন। বেশি কিছু লাগবে না, জাস্ট ডেইলি স্টারের পেজটাতে গিয়ে, ওয়েবসাইটটাতে গিয়ে সেখানে প্রতিদিন যে আপডেট নিউজগুলো হচ্ছে, নিউজ আর্টিকেলগুলো আপনার শর্ট মিনিট পড়বেন, 5 মিনিট লাগবে বড় জোর পড়তে, কিন্তু 5 মিনিটের পড়াটাই আপনাকে কিন্তু অনেক উপকার এনে দেবে। সলভ করার আগে এরকম আপনি 10-12 মিনিট একটু পড়ে নেবেন এই জিনিসগুলো। তো ব্যাক টু সাচিদ ভাইস পয়েন্ট, এখানে আমরা কিওয়ার্ড ধরেছি, কিওয়ার্ড ধরার কোনো এখানে নেই, মানে অবকাশ নেই, এখানে কোনো চান্স নেই, কারণ কি সব কিছুই এখানে প্যারাফ্রাইজ করে দেওয়া, তাই না? এখানে যেরকম ধরেছি কি কনসেপ্ট, কোশ্চেনটা আমি পড়লাম, কোশ্চেনটা পড়ে আমি বুঝতে পারলাম যে এখানে অস্বীকার করেছে এরকম এই ব্যাপার একটা কথা বলা হতে পারে, সেটা আমরা পড়ে পড়ে ম্যাচ করলাম, দেখলাম কি ডিতে আছে এটা, রাইট? জি জি ভাই। এটা করলাম। এবং আমাদের কিন্তু এই কাজ করা থেকেই একটা কোশ্চেন আনসার খুঁজতে কিন্তু অনেকক্ষণ সময় লেগে গেল। পরীক্ষার সময় আমার এটা করা যাবে না, তখন করতে হবে কি আমরা একটা একটা করে প্যারাগ্রাফ পড়বো শুরুতে, সেই প্যারাগ্রাফটা পড়ে এই প্যারাগ্রাফটা কোন প্যারা ম্যাচিংয়ের সঙ্গে, মানে কোন কোশ্চেনের সঙ্গে বেশি যায় সেখানে গিয়ে আমরা ম্যাচ করে দেবো। এটা শুধুমাত্র প্যারা ম্যাচিং বা হেডিং ম্যাচিংয়ের জন্য, বাকি সব কোশ্চেনের জন্য আগে প্যাসেজ পড়ার দরকার নেই, একটা একটা আমরা পড়বো, প্যারা মিলাবো। 14 আনসার যে ডি কেন হলো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, থাকলে জিজ্ঞেস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। না ভাই। ওকে, আচ্ছা রায়হান বলো তো ক্লাসে কেমন লাগতেছে, মানে কিছু কি ধরা যাচ্ছে নাকি মনে হচ্ছে ভাই খুব আজাইরা কথা বলতেছে? না ভাই, ভালো লাগতেছে। এই প্যাসেজটা আমার ভাই খুব কঠিন একটা প্যাসেজ, আজকে আপনি দেখলাম আপনি বলতেছেন, পরে পড়লাম, অনেক কষ্ট হয়েছে, এখন একটু বুঝতেছি, এখন অ্যাকচুয়ালি বুঝতেছি কি করছি। আমি এরকম ধরে ধরেই পড়াই, বুঝছো, যে টাস্ক দিয়ে থেমে গেলাম এরকম না, আমি প্যাসেজগুলো ধরে ধরে ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করি, কি ভাই? তাই আর কি। তো আমরা সেকেন্ড দেখি, এবার আমরা ওই আচ্ছা ভাই, আপনি যেভাবে তাহলে বললেন যে আমরা প্যাসেজ পড়ে পড়ে মানে এই কোশ্চেন গুলোর সাথে মিলাই দেখবো কোনটার সাথে, তাহলে ওইভাবে একটা সলভ করি। এক্স্যাক্টলি ভাই, আমি এই জিনিসটা করতে যাচ্ছিলাম এখন। আচ্ছা ঠিক আছে ভাই। আর একটা জিনিস আমরা দেখি এখানে প্যারাগ্রাফ কয়টা, এ বি সি ডি ই এফ জি, 7টা প্যারাগ্রাফ, তাই না? হ্যাঁ 7টা। কোশ্চেন আছে কয়টা ভাই? কোশ্চেন 1 2 3 6টা। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে একটা প্যারাগ্রাফ একটা আছে প্যারাগ্রাফ, হ্যাঁ হ্যাঁ। এক্সট্রা। এখানে তো আর ভাই মানে ডাবল হবে না, একটা প্যারাগ্রাফ হবে হবে। কেন? এই দেখছেন প্রশ্ন পড়া কেন দরকার? এখানে তো ওই যে বলেই দিছে, ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, একই লেটার আপনার একাধিকবার ইউজ আচ্ছা। করা যেতে পারে, ঠিক আছে? জি জি বুঝতে পারছি। এই জন্য বললাম না, দয়া করে সবাই প্রশ্ন পড়ে তারপরে আনসার করবেন, এই জিনিসগুলো মিস করে গেলে কিন্তু আপনারা ঝামেলায় পড়বেন, তাই না? ওকে, তো আমরা এর নম্বর প্যারাগ্রাফ পড়েছি।
এ নাম্বার প্যারাগ্রাফে মূলত কি বলা আছে এখানে কি ভাইয়া, হ্যাঁ বলেন ভাই। আচ্ছা, এই লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে একটা ট্রিক যেটা মানে এটা কতটুকু মানে ইয়া হবে, যেমন এখানে মানে আমি দেখছিলাম যে মানে মাঝখানে নাকি মানে পড়তে হবে না, মানে ফার্স্ট 2 লাইন বা লাস্ট 2 লাইন বা যেখানে ভাই যেমন আপনার কমা বা হাইফেন এই ধরনের চিহ্ন থাকে, মানে ঠিক মানে এর আশেপাশে নাকি অ্যান্সার থাকে ভাই, এটা কতখানি মানে শিওর? মানে আপনি কিভাবে ইয়া করছেন ভাই, মানে মানে না মিডিলে না পড়লে হবে, মানে যেমন এই প্যারাগ্রাফ গুলার ক্ষেত্রে ফার্স্ট 2 লাইন নাকি মানে মানে মোস্ট অফ দা টাইম বা মানে কি ফার্স্টের 2 লাইন বা লাস্ট 2 লাইনে থাকে, বা কোনো যেমন হাইপেন বা এই ধরনের চিহ্ন থাকলে ওটার আশেপাশেই নাকি অ্যান্সার থাকে, এটা কি ভাই মানে এটা 100% শিওর নাকি? না ভাই, 100% শিওর কখনই হওয়া যাবে হতে না। পারে মানে মাঝে মধ্যে হতে পারে। এটা সম্ভাবনা 50-50, ঠিক আছে, এটা হতেও পারে নাও হতে পারে, এবং এটা খুব একটা আনরিলায়েবল টেকনিক। আচ্ছা, আলটিমেটলি কি এই টিপস অ্যান্ড ট্রিক্স খাটানো থেকে আমি যেটা বললাম যে আমাকে করতে হবে কি, আমার পড়ার স্পিডটা বাড়াতে হবে। আমি একাডেমিক প্যাসেজ যেন আমার পড়ে প্যারা না লাগে, আমাকে সেভাবে অভ্যস্ত করতে হবে আমার ব্রেনটাকে, রাইট। এবং যেটা বললাম কিওয়ার্ড, যদি কিওয়ার্ড বা কি কনসেপ্ট সেটা ধরে ধরে এগোতে হবে। কারণ কিছু কিছু জায়গায় ট্রিক্স খাটানো যায়, কিন্তু প্যারাম্যাচিংয়ের ক্ষেত্রে না আপনাকে একটু কষ্ট করে পড়তে হবে জিনিসগুলো। কারণ কি জানেন ভাই, আপনাকে কিন্তু এখানে দেখেন সব কিছু আপনাকে প্যারাফ্রেজ করে দিয়েছে, তাই না? প্যারাফ্রেজ যখন করে দিয়েছে তখন তো কিওয়ার্ড ধরলে হবে না, আপনাকে অর্থটা বুঝতে হবে। কথা বুঝতে হবে। অর্থ বোঝার জন্য আপনাকে একটু পড়াশোনা করা দরকার, এইটাই। এই জন্য আবারও সবাইকে বারবার বলছি, আইএলটিএস পরীক্ষা না দেওয়া পর্যন্ত আপনারা একটু পেপার পত্রিকা এই জিনিসগুলো পড়া একটু অভ্যাস করুন, এটা খুবই বেশি কাজে দেবে। দরকার হলে আমি প্রতিদিন প্রতিদিন আর্টিকেলের লিঙ্ক দিয়ে দিব, তারপর আপনারা একটু দয়া করে পড়বেন, তারপর ক্যামব্রিজে মুভ করবেন ওয়ার্ম আপ করে। ওকে, দেখি, when one mentions first an image springs to most people's minds of a something, মানে কি বলতে চেয়েছে যে যখন আমরা পাইরেট এই শব্দটা কল্পনা করি তখন আমাদের মাথায় খেলে কি একটা ক্রু। ক্রু মানে কি একটা দল, ঠিক আছে? ক্রু বা গ্রুপ একই, কিন্তু সিনোনিমের ক্ষেত্রে। মিসফিটস, মিসফিটস মানে কি ক্রিমিনাল, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমি যে বলছি আপনারা হাইলাইট করে রাখতে পারেন, চাইলে নিজেরও বই থাকলে হাইলাইট করে রাখবেন, তাহলে নোট করে রাখতে পারেন, সুবিধা হবে পরবর্তীতে। Daredevils and adventurers in command of a tall sailing ship. Ship মানে কি? জাহাজ, জানি আমরা। Yet from the first to third millennium BCE, thousands of years before the swashbucklers began spreading fear across the Caribbean, pirates something, okay, only when pirates, মোট কথা কি ফার্স্ট প্যারাগ্রাফে আমার পাইরেট বা জলদস্যু বলতে কি বুঝি সেটা নিয়ে একটা মতামত দেওয়া হয়েছে, তাই না? ওভারভিউ যেটা, এটা বলা হয়েছে। তো মোটামুটি আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ার পরে এখন আমরা করবো কি, 14 নম্বর তো শেষ হয়ে গেছে, 15 থেকে 19 পর্যন্ত আমরা একবার দেখব। ডিটেলস অফ হাউ আ ক্যাম্পেইন টু এরাডিকেট পাইরেসি ওয়াজ ক্যারিড আউট। এটা কি হবে? ক্যাম্পেইন মানে কি একটা পরিকল্পনা, প্রচার। এই পরিকল্পনা নিয়ে পাইরেসি কীভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে এগোনো, সেটা কি বলা আছে ফার্স্ট প্যারাগ্রাফে? না নাই। ফার্স্ট প্যারাগ্রাফ বলা আছে ইন জেনারেল কিছু ইনফরমেশন, তাই না? এটা বলা আছে। সো হ্যাঁ। আমার 15 নম্বর এটা হবে না, 16 নম্বর কি, মেনশন অফ দ্য সার্কামস্ট্যান্স। এই যে দেখছেন 16 নম্বর, 15 আনসার খুঁজতে গিয়ে আমরা কিন্তু 16 আনসার পেয়ে গেছি। কীভাবে পেয়েছি? সার্ভিস। আমরা বলছিলাম না যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাফিয়ার সাহায্য নিত গভর্নমেন্ট, সেভাবে তারা সার্ভিসটা নিত, বলছিলাম একটা প্যারাগ্রাফের মাঝখানে পড়ানোর সময়। হ্যাঁ 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 হ্যাঁ, বলছিলেন। তাহলে 16 নম্বরের আনসার কিন্তু সেটা হবে। বলছিলেন। এ দেখছেন একবার পড়ে আসলে আমাদের কি সুবিধা, এখন কিন্তু আমরা ধরতে পারতেছি যে এই প্যারাগ্রাফের এই জায়গায় আনসারটা আমার থাকতে পারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনি একবার পড়বেন, পরে কিন্তু আপনার মাথা সেটা থেকে যাবে, আপনি খুব সহজে ম্যাচিং করতে পারবেন। এটা কোথায় বলা ছিল? এই যে দেখেন, 3 নম্বরে। mention circumstances in which states in the ancient world would make use of pirates, তাদের সাহায্য নিয়ে থাকে। কোথায়?
এই যে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স বিটুইন দ্য ফ্যারো অ্যান্ড হিজ অ্যালাইস। করেসপন্ডেন্স শব্দের অর্থ কি? কোঅপারেশন বা সহযোগিতা, যোগ সাজস, তাই না? ডিপ্লোম্যাটিক, ডিপ্লোম্যাটিক শব্দের অর্থ কি? কারো কারো হয়তো জানা কথা। এ হাসিব, ডিপ্লোম্যাটিক শব্দের অর্থ কি? জুনিয়র হাসিব। আর মিট করে বললো হাসিব, ডিপ্লোম্যাটিক শব্দের অর্থ কি জানো? জি ভাইয়া। ডিপ্লোম্যাটিক, ডিপ্লোম্যাটিক শব্দের অর্থ কি? ওটা বলতে পারে মানে কোনো কিছু মানে ছোট বলতে এরকম কিছু বোঝায়। কূটনৈতিক, আমরা বলি না কূটনৈতিক সম্পর্ক। ও হ্যাঁ, ডিপ্লোম্যাটিক মানে ডিপ্লোম্যাটিক জোন, ইয়াতে ছিলাম, ডিপ্লোম্যাটিক জোন বলতে কূটনৈতিক এরিয়া। এক্স্যাক্টলি। এই যে these were extracts of diplomatic correspondence between the pharaoh and his allies. pharaoh কি ছিল? রাজা। It covered many issues including piracy. Use substantial regional covers. এই যে সি, এটা সার্ভিসেস বলেছিলাম এটা পড়ানোর সময়, যে মাফিয়া যেরকম কি গভর্নমেন্ট তাদের সার্ভিস নিয়ে থাকতো বিশুদ্ধের সময়, ঠিক সিমিলারলি গভর্নমেন্ট কি ছিল এই বিসিই এই সময়টায় পাইরেটদের সাহায্য নিয়েছিল, তাই না? তাহলে আমার আনসার কি হবে 16? সি হবে। এখন কে প্রশ্ন করতে পারেন যে ভাই আনসার হবে সি, আপনি ডিপ্লোম্যাটিক ওই জিনিস নিয়ে ডিতে কেন কথাবার্তা বললেন, তাই না? ব্যাপারটা আসলে কিছুই না। ব্যাপারটা কি, আমি আসলে দেখতে চেয়েছিলাম আপনাদের মধ্যে কেউ বেশি উত্তেজিত হয়ে আনসার সি না ডি, ডি বলে দেন কিনা। ক্যামব্রিজ যেরকম আমাদের সঙ্গে খেলা খেলে, আমি আপনাদের মস্তিষ্ক নিয়ে একটু খেলা খেললাম, যে না মনে হচ্ছে সি, আসলে কি ডি হতে পারে কিনা। চেষ্টা করেছিলাম আর কি। আচ্ছা কাজল ভাইও এখানে এসেছেন, তাহলে কি 16 আনসার হলো সি, তাই না? তো 16 আনসার কেন সি হলো? দেখেন আমরা কিন্তু 15 আনসার খুঁজছিলাম, 15 আনসার খুঁজতে খুঁজতে 16 আনসার পেয়ে গেলাম। তো 16 আনসার কেন সি হলো, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এনিওয়ান? বাঁধন ভাই বুঝতে পারতেছেন? ভাই এটা একটু কাইন্ডলি আরেকবার এক্সপ্লেন করেন। ওকে ভাই। আচ্ছা ভাই, আপনি একটু 16 নম্বর কোশ্চেনটা কাইন্ডলি পড়বেন একটু। 16 নম্বর। A mention of the circumstance in which the stress in the ancient world would make use of pirates. আচ্ছা ভাই, কোশ্চেনটা পড়লে আপনি রাফলি, আপনাকে আক্ষরিক বাংলা করতে হবে না, আপনি আমাকে একটু বোঝান তো আপনি কি বুঝলেন সেন্টেন্সটা পড়ে। মানে ভাই ভাই এখানে মেনশন করছে মানে এই যে মানে জলদস্যু এরা হচ্ছে আপনার কোন মানে প্রবলেম বুঝেছে সার্কামস্টেন্স মানে কোন ক্ষেত্রে মানে আচ্ছা এখানে একটা জিনিস স্টেট বলা আছে না, ইন উইচ স্টেটস ইন দি এনচেন্ট। এনচেন্ট মানে কি জানেন? এনচেন্ট মানে পুরানো, পুরান পুরানো দিনে। এনচেন্ট ওয়ার্ল্ড মানে কি আমাদের আগের যেই মানে সরকার ব্যবস্থাগুলো ছিল পৃথিবীতে, তাই না? সেখানে স্টেট মানে কিন্তু একটু সরকার বোঝাচ্ছে। ইন উইচ স্টেটস ইন দি এনচেন্ট ওয়ার্ল্ড মেক ইউজ অফ পাইরেটস। মেক ইউজ মানে কি পাইরেটদেরকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করা, তাই না? এই জিনিসটা বোঝাতে যাচ্ছে। স্টেট মানে কি, এখানে স্টেট আর গভর্নমেন্ট সিনোনিমাস, একই জিনিস। এখানে বোঝাতে যাচ্ছে আ মেনশন অফ দ্য সার্কামস্ট্যান্সেস মানে এমন একটা ঘটনার কথা বলা আছে, বা আপনি যেটা বললেন ক্ষেত্র, এমন কিছু ক্ষেত্রের কথা মেনশন করা আছে যে ক্ষেত্রটা কীরকমভাবে পরিচালনা করা হতো। পুরানো পৃথিবীতে, পুরানো দুনিয়াতে যেই সরকার ব্যবস্থাগুলো ছিল
তারা এই ক্রিমিনালদের, জলদস্যুদের কিভাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করত। বুঝতে পেরেছেন ভাই কোশ্চেন দ্বারা কি বোঝাতে চেয়েছে? তো এখন আমরা সি নম্বরে চলে যাই। যে লাইনটা দেখছেন নীল হাইলাইট করে রেখেছি, এই যে The government to is to establish. এই যে one should also add that it was not unknown in the first and second millennia BCE for governments to resort to pirate services। মানে কি, এই যে সময়কালটা কথা বলা হচ্ছে, এই সময়কালে আসলে কারোরই জানতে বাকি ছিল না যে সরকার প্রধান যারা আছে তারা এই জলদস্যুদের সাহায্য নেয় নিজেদের কার্যসিদ্ধির জন্য। তাদের সার্ভিস, যেটা টাকা দিয়ে তাদের সার্ভিস কেনে, বলো যে তুমি লুটের এই ভাগটা রাখতে পারবা, ওই জাহাজটা তুমি গিয়ে লুট করে নিয়ে আসো, 50% তোমার, বা 20%, 30% তোমার, এরকম। ধরো আমি ডাকাত ভাড়া করলাম। ডাকাত ভাড়া করলাম কি জন্য? একটা দোকান লুট করার জন্য। বলছি দোকান লুট করে তুমি যা পাবা তার 70% আমার, 30% তোমার, এরকম কন্ট্রাক্ট করে নিত। বুঝতে পারছেন ভাই? জি ভাই। এই জিনিসটার জন্য তাই আমার 16 থেকে সি নম্বর প্যারাগ্রাফটা ম্যাচ করেছে। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছি? জি ভাই। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আপু কিন্তু খুবই বেশি কোয়াইট, রজনী আপু, আপনি কি বুঝতে পারতেছেন? আনমিউট করেন আপু। আমি জানি হচ্ছে কি আপনি মানে সাগর ভাইয়ের আইডি দিয়ে অ্যাড হয়েছেন, আপনি কিন্তু একটু বললেন যে বুঝতে পারতেছেন কিনা। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমরা কিন্তু হ্যান্ড রেজ করবো, এবং হ্যান্ড রেজ করলে যদি আমি তারপর নোটিস করতে না পারি তাহলে ডিরেক্টলি আমাকে থামিয়ে দিবেন, থামিয়ে প্রশ্ন করবেন। ওকে, 15 আনসার খুঁজতে গিয়ে আমরা 16 আনসার পেয়ে গেলাম। 15 আনসার তো আমি দেখি। ডিটেলস অফ হাউ আ ক্যাম্পেইন টু ইরাডিকেট পাইরেসি ওয়াজ ক্যারিড আউট। এটা কিন্তু আমরা অলরেডি দেখে এসেছি। কেউ কি অনুমান করতে পারেন কোন প্যারাগ্রাফ হতে পারে? Someone has raised their hands. কাজল ভাই, আপনি কিছু বলতে যাচ্ছেন বোধ হয়, বলুন। আচ্ছা ভাই, আমি তো মাত্র জয়েন করছি, তো কি ক্লাস হচ্ছে এক মিনিট যদি আমাকে বলতেন, যদি কেউ মাইন্ড না জি, করে, এক মিনিট স্যার। অফকোর্স। কি হচ্ছে? আমরা মূলত ভাই এটা রিডিং এর আর কি আমাদের কি দু একটা ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি। আজকে আমাদের টপিক হলো প্যারাম্যাচিং বা হেডিং ম্যাচিং। রিডিং এর প্যারাম্যাচিং বা হেডিং ম্যাচিং, এখানে একটা টাস্ক আমাদের দেওয়া ছিল। সেই টাস্কে যার যা সমস্যা ছিল আমরা আর কি সবাই মিলে এটা সলভ করছি 14 থেকে 19 পর্যন্ত। টপিক হলো প্যারাম্যাচিং রিডিং এর। ঠিক আছে। ওকে, আচ্ছা। তো সাজিদ ভাই, আপনি কি অনুমান করতে পারেন 15 নম্বর আনসার কোথায় থাকতে পারে? আমরা কিন্তু পড়ে এসেছি অলরেডি। আচ্ছা, একবার লাস্টের প্যারাগ্রাফটা পড়ছি ভাইয়া। লাস্টের প্যারাগ্রাফ is carried out. আচ্ছা ভাই, লাস্টের প্যারাগ্রাফে আপনার কোন জিনিসটা, কোন কি কনসেপ্টটা দেখে মনে হলো এটা হতে পারে? প্রোভাইড দি এক্সপ্লেনেশন। দাঁড়ান ভাই, একটু দেখতেছি। অফ কোর্স, শিওর ভাই, দেখেন। আচ্ছা ভাই, আপনাকে উৎসাহ দেওয়ার জন্য বলি, আপনি কিন্তু আনসার ঠিক দিয়েছেন। তো আপনি খালি এখন আমাদেরকে এক্সপ্লেন করবেন কেন আনসার লাস্টে প্যারাগ্রাফ বা জি হবে। না ভাই, অ্যান্সার আপনি বলছেন যে মানে প্যারাগ্রাফ কোনটা পড়ে আমরা বুঝলাম, তাই আমার কাছে মনে হলো যে জি না, আমি উপরেরটার কথা বলছিলাম, কিন্তু এটা জি এটা হবে আমি বুঝি না ভাই। আচ্ছা, বুঝতে পারছি। মানে জি যে প্যারাগ্রাফ আছে একটা, সেটা বুঝতে পারেন আপনি ভাবছেন ই এফ না না, পর্যন্ত না? আছে আছে, বাট আমি মানে জিটাকেই ভাবছিলাম যে আমরা
জিটাকে এই যে এক্সট্রা এক্সপ্লেন করছেন আপনি, সে এটা জি আচ্ছা, বুঝতে ভাবছিলাম আর পেরেছি। কি। ঠিক আছে। আচ্ছা, আহ, রায়হান, 15 নম্বরের কোশ্চেনটা তুমি একটু পড়ো তো ভাই, রিডিং করে। Details of how a campaign to eradicate piracy was carried out. ওকে, তো আমরা এই কোশ্চেনটা দ্বারা কি বুঝলাম? মানে একটা ক্যাম্পেইন করা হয়েছিল পাইরেসিদের, মানে যেন পাইরেসি না থাকে এই জন্য এরকম টাইপের একটা ডিটেইলসে বলা আছে একটা ক্যাম্পেইন ইরাডিকেট পাইরেসি। ইরাডিকেট মানে কি? ইরাডিকেট মানে নিশ্চিহ্ন করে দেওয়া, মুছে দেওয়া, তাই না? আর ক্যাম্পেইন মানে কোনো একটা উদ্যোগও হতে পারে, প্রচারণাও হতে পারে, ডিপেন্ড করে। যেমন পলিটিক্যাল ক্যাম্পেইন, সেটা কিন্তু মানে পলিটিক্যাল উদ্যোগ না, সেক্ষেত্রে পলিটিক্যাল প্রচারণা। এক্ষেত্রে ক্যাম্পেইন বলতে বোঝাচ্ছে উদ্যোগ। ঠিক আছে, কেন হচ্ছে দেখি। এই যে এক্ষেত্রে a new law granted Pompey vast funds to combat the Mediterranean menace, taking personal commands. এই যে এই যে মানে কি বলা, কমব্যাট। কমব্যাট শব্দের অর্থ কি জানি কি আমরা? কমব্যাট মানে কি বোঝায় এটা? একত্রিত এরকম কিছু? না ভাই, কমব্যাট শব্দের অর্থ এক্ষেত্রে কমব্যাট ইউজ করছে ভার্ব হিসেবে, হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে কমব্যাট শব্দের অর্থ হলো প্রতিহত করা আচ্ছা। বা রুখে দাঁড়ানো। ঠিক আছে। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে সেক্টর কয়টা ছিল? 11। 11টা, রাইট। এই সেক্টরগুলোর উদ্দেশ্য কি ছিল? সেক্টরগুলোর উদ্দেশ্য ছিল যে এই যে বাংলাদেশকে 11টা জোনে বা সেক্টরে ভাগ করা হয়েছিল, প্রতিটা সেক্টরে কি একজন সেক্টর কমান্ডার ছিল, এবং তার সেক্টরে যে অঞ্চলটা পড়েছে সেই অঞ্চলে আমার আর কি মোটামুটি অকুপেশনাল যে ফোর্সগুলো ছিল, প্রতি যে বাহিনীটা ছিল আর কি, পাক বাহিনী ছিল, তাদেরকে প্রতিহত করা ছিল উদ্দেশ্য, তাই না? এটাই। এই কথাটা কেন বলা? সিমিলারলি দেখেন, এখানে কি বলা হচ্ছে, টেকিং পার্সোনাল কমান্ড, পম্পে divided the entire Mediterranean into 13 districts, assigning a fleet and commander to each. বুঝতে পারছেন কেন উদাহরণ দিলাম? পম্পে নামে যে ব্যক্তি, সে তো কি খুব বড় মাপের কোনো সেনাপ্রধান ছিলেন, তাই না? তিনি করেছিলেন কি, মেডিটেরিয়ান অঞ্চলকে 13 ভাগে ভাগ করে দিয়েছিলেন। 13 ভাগে ভাগ করে দিয়ে সেখানের প্রতি ভাগের জন্য এক একজন ফ্লিট কমান্ডার নিযুক্ত করেছিলেন। কি করার জন্য? কমব্যাট, এই পাইরেসি প্রতিহত করার জন্য। সেকেন্ডটি কি, আফটার ক্লেন্সিং ওয়ান ডিস্ট্রিক্ট অফ পাইরেটস দ্য ফ্লিট টু জয়েন ইন দ্য নেক্সট ডিস্ট্রিক্ট। মানে কি, ধরেন এই যে আমার 11 জন সেক্টর কমান্ডার যুদ্ধের সময় ছিল, ধরলাম তাদের আর কি একটা সেক্টর প্রতিহত করা হয়ে গেছে, তখন তারা করবে কি, আর একটা সেক্টর গিয়ে আরেকজন সেক্টর কমান্ডারকে সাহায্য করবে, অ্যাসিস্ট করবে। এক্ষেত্রে অর্থটা ইউজ করা হচ্ছে। ঠিক সেই কারণে আমরা বুঝলাম যে কমব্যাট উদ্যোগটা নেওয়া হয়েছিল, এটা 15 সঙ্গে আনসার যায় জি। আচ্ছা, আমাদের লিঙ্কটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আমরা নতুন লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্কে সবাই জয়েন করুন। ইশতিয়াক, ইউ আর লেট ছোট ভাই, কেন দেরি হলো? আচ্ছা, এই নয়েজটা কার মাইক থেকে আসছে? ঠিক আছে। আহ ইশতিয়াক, কি অবস্থা ছোট ভাই? আনমিউট করো।
ওকে, আমরা ওয়েট হ্যালো করি তার। হ্যাঁ শুনতে পাচ্ছি। ইস্তিয়া, কি অবস্থা? ভাই, কেমন আছেন ভাই? চলতেছে ছোট ভাই, তোর কি ভাই খবর? আসলে আমার কিছু মনে করেন ওই কাজ বাজ থাকে, আবার এই রাতে ডিনার করতে করতে এই 9টার সময় জয়েন করাটা একটু কষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন ভাই? এই আবার কিছু আনুষঙ্গিক কাজও থাকে একটু, এই জন্য আমি সবসময় আর কি সেকেন্ড হাফে জয়েন করা হয়ে যায় আর কি। বুঝতে পেরেছি। কিন্তু মনে করো হচ্ছে কি, আহ, আর পিছিয়ে দিলে মনে করো হচ্ছে কি সবার না না, ওইটাই ফ্যামিলি ভাই, পিছিয়ে আমার গেলে। জন্য তো আর সবাইকে পিছাতে পারবেন না, এটাই তাই সমস্যা বললাম নেই। আমি। আর ভাই একটা কাজ কি করা যায়, ধরেন মানে এটা এমনি আমার প্রপোজাল ছিল যে আপনি যেগুলো লেকচার দিচ্ছেন হ্যাঁ, স্ট্রাকচার ভাবে যদি ভাই আপনি আমাদের কোনো ডকুমেন্ট প্রোভাইড করতেন ভাই, ধরেন টিপস এন্ড ট্রিক্স সহ, বা আপনি আমাদের যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছেন আর কি ভাই, হুম। এগুলো যদি অ্যাজ এ পিডিএফ হিসেবে আমাদেরকে দিতেন, ধরেন রাইটিং পার্টের জন্য, লিসেনিং পার্টের জন্য, স্পিকিং পার্টের জন্য, তাহলে আমি মনে করি বেটার হইতো আর কি ভাই, বুঝছেন? এর থেকে কিন্তু আরো একটা বেটার জিনিস আছে। বেটার জিনিস কি ভাই বলতো? কি কোনটা ভাই? বেটার জিনিস হলো ক্লাস রেকর্ডিং। না, বুঝতে পারছি, কিন্তু ভাই ওইটা হয় কি মানে সামারি থাকতো আর কি, ওইটা স্ট্রাকচার্ড ওয়েতে ওটা পড়তে পারতাম আর কি। আচ্ছা, এই কথাটা তুমি ভালো বলেছো। ঠিক আছে, যেহেতু আমরা এখন প্যারা হেডিং ম্যাচিং রিডিং সলভ করছি, তো মোটামুটি আমি চেষ্টা করবো এই টাইপের গাইডেন্স হচ্ছে কি একটা দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ মানে আপনি টোটাল ভাই মানে একটা সেকশনের জন্য যদি একটা ডকুমেন্ট দিতেন, যেটা পরে আর কি আমরা অভ্যস্ত সনাতনী পড়ালেখার সিস্টেম অনুসারে, বুঝতে পেরেছি। ভিডিওগুলোতে তো ভাই মনে করেন অনেকগুলো ভিডিও হয়ে যাবে, তো যদি আপনি একটা ডকুমেন্ট দেন ভাই, আপনার সব ইনফরমেশন গুলা বা টিপস এন্ড ট্রিক্স গুলো ওটাতে থাকলে খুব সুবিধা হয় আর কি। ঠিক আছে, এটা হয়তো মন্দ না। তাহলে এই তো লিসেনিং যেহেতু আমাদের অলরেডি কমপ্লিট হয়েছে, এবং রায়হান প্লাস হচ্ছে কি ইশতিয়াক, তোমরা যারা নতুন জয়েন করেছো পরবর্তীতে, তাদের জন্য লিসেনিং ক্লাস কিন্তু আমি পরবর্তীতে এই সপ্তাহে নেক্সট উইকে আর কি আমরা কিন্তু আবার দিব। তখন লিসেনিং ক্লাসগুলো আমরা করে আসবো, গোড়া থেকে যে সেকশনগুলো সলভ করবো, আমরা ওকে দেখবো। ওকে ওকে। বুঝছো? সো জি এটাই। ভাই। তো যেটা হচ্ছে কি, আমরা ইশতিয়াক খুব একটা উত্তম প্রস্তাব দিয়েছে। আমি মোটামুটি কি, আমাকে এই সপ্তাহটা আপনার সময় দেন, আমি লিসেনিং অ্যান্ড রিডিং এর জন্য প্রপার আর কিছু গাইডলাইন, কিছু পিডিএফ তৈরি করি, দরকার কিছু স্লাইডসও তৈরি করি, সেগুলো তৈরি করে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেমন জি জি ভাই, পূর্ণাঙ্গ গাইডলাইন। থ্যাংক ইউ। জি পরবর্তীতে সেগুলো আর কি করে আমরা পড়তে পারবো ক্লাসে। আর ক্লাস রেকর্ডিং কিন্তু প্রতিদিন ক্লাস রেকর্ডিং ইউটিউবে আপলোড করা থাকবে, সেগুলো আপনি দেখতে পারবেন। এইটা দেওয়াটা কি, অনেকে অনেক কিছু হয়তো অনেক সময় নোট করতে পারে না, বা কারো মাথা থেকে মিস্টেক হয়ে যায়, ছুটে যায়, তাই না? যাতে সেগুলো তারা পরবর্তীতে আবার ক্যাপচার করতে পারে, সেজন্য কিন্তু রেকর্ডিংগুলো প্রোভাইড করা। সবাই দেখলেন, মানুষের কথা আর পিডিএফ পড়ে শোনা দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে বিস্তর, যেটা আমি দেখতে পারি। আচ্ছা, জয়েন করেননি কে কে? আচ্ছা, সাজিদ ভাই, আহ, বাঁধন ভাই কি, উনি কি মানে ডিড ইউ ওয়েন্ট টু বেড, উনি কি ঘুমিয়ে পড়েছেন? না, তা আমি মেসেজ দিয়েছি। বলে দেন। আর বাকি আছে কে? আচ্ছা, আমরা মোটামুটি কিছু। আর ইশতিয়াক, এই আসিফ কি জয়েন করবে না? আমাকে নক দিলাম যদিও। আজকে মনে হয় ও একটু ব্যস্ত আছে ভাই, বুঝতে সামহাউ। পেরেছি। আচ্ছা, আর একটু বুঝো যদি মানে পার্সেন্ট আমাকে একটু আগে জানালে ভালো হয়, কারণ না হলে কি মনে করছে কি, আমি সবাইকে নক দেওয়া তো সম্ভব হয়ে উঠতে পারে না, এই জন্য যদি কেউ কোনো কারণে অ্যাটেন্ড করতে না পারি, তাহলে একটু গ্রুপে আমাকে একটু ট্যাগ করে লিখে দিলেই হবে যে আমি আজকে জয়েন করতে পারছি না। ওকে ভাই, এরপর থেকে নোটিফাই করবো ভাই। ওকে, আমরা শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করছি, আপনারা সবাই আশা করি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? সেক্টরের কথা বলছিলাম, তাই না? তো যেটা বলেছিলাম যে মুক্তিযুদ্ধের সময় যেমন আমাদের দেশকে 11টা ভাগ করে 11 জন সেক্টর কমান্ডার নিয়োজিত করা হয়েছিল, ঠিক এনচেন্ট রোমে এই মেডিটেরিয়ান যে অঞ্চলটা, সে অঞ্চলে জলদস্যুদের প্রভাব কমানোর জন্য পম্পে যিনি ছিলেন না, পম্পে, উনি হয়তো কোনজন সেনাপ্রধান ছিলেন। হু এক্স্যাক্টলি হি ওয়াজ উই ডোন্ট নো ইয়েট, জানা লাগবেও না। শুধু জানি কি তিনি হয়তো একটা পজিশন অফ পাওয়ারে ছিলেন, যেখান থেকে কি আপনার এই জিনিস কমব্যাট করা বা প্রতিহত করাটা সহজ ছিল। এই সেক্টরের ন্যায় উনি কি পুরো মেডিটেরিয়ান অঞ্চলটাকে তিনি 13টা ভাগে ভাগ করে দেন। ভাগ করে সেখানে প্রতি ভাগের জন্য একজন করে ফ্লিট কমান্ডার নিয়োজিত করেন। তাহলে এই যে টোটাল একটা হিউজ একটা এফোর্ট তিনি দিয়েছেন, তাই বোঝা যাচ্ছে যে রোম সরকারের প্রতিনিধি হিসেবে তিনি পুরো এই মেডিটেরিয়ান অঞ্চলটাকে 13টা ভাগ করে যাতে জলদস্যুদের প্রভাব বিস্তার কমানো যায়, সে কারণে উনি এই কাজটা করেন, তাই না?
তাহলে এই যে আইডিয়াটা, সেই আইডিয়াটার সঙ্গে আমার কি মিলে যায়? 15 নম্বর ভাই। এক্স্যাক্টলি। 15 15. Details of how a campaign to eradicate piracy was carried out. এখানে কিন্তু ডিটেলস দেওয়াই আছে। এই যে আফটার ক্লেন্সিং one district of pirates, the fleet would join another in the next district. এটা একটা ডিটেলস। দ্বিতীয় ডিটেলস কি, এই যে 13টা ডিস্ট্রিক্টে ভাগ করে দিল মিলিটারি অঞ্চলটাকে, এটা কি সব থেকে কি ডিটেলস, তাই না? এই ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা নিশ্চিন্ত বলতে পারি কি 15 আনসার হবে জি। আচ্ছা, কারো কোনো বুঝতে সমস্যা আছে? না ভাই, এটা বুঝতে পারছি ভালোভাবে। ওকে, এই যে বাথন ভাই এসেছেন। বাথন ভাই ওয়েলকাম ব্যাক। এবং আমি জানি আপনার তো কষ্ট হচ্ছে, আপনি সারাদিন ডিউটি করে এসেছেন, করেছেন, কিন্তু এই টাইম ফ্রেমটা বললাম না, আসলে ফ্লেক্সিবিলিটি রাখার চেষ্টা করেছি, কিন্তু এই সময়টা একটু আমাদেরকে কষ্ট করতে হবে। ওকে, আমরা 14 থেকে 16 পর্যন্ত করেছি, বাকি আছে 17 থেকে 19 পর্যন্ত। 17, a reference to how people today commonly view pirates. আজকের দিনে আমরা কিভাবে পাইরেটসকে দেখি, এটাও কিন্তু আমরা পড়ে এসেছি। এনি গেসেস, কে অনুমান করতে পারেন 17 নম্বরের আনসার কোন প্যারাগ্রাফ থাকবে? very first A, এক্স্যাক্টলি, very first line. exactly. When one mentions pirates, an image springs to most people's mind of a crew of misfits. মানে কি, আমরা যখন পাইরেট বা জলদস্যু কথাটা শুনি, তখন আমাদের মনে জলদস্যু সম্পর্কে একটা ইমেজ বা ছবি ক্রিয়েট হয়, যেটা দেখে আমরা বুঝতে পারি যে না, তাদের সম্পর্কে আমার ধারণাটা এরকম, তাই না? তো সেটাই হচ্ছে রেফারেন্স, মানে আজকের দিনে মডার্ন ডেতে কিভাবে আমরা পাইরেটদেরকে ভিউ করি, তাদের সম্পর্কে আমাদের মতামতটা কি, তাই না? এই জন্য আমার 17-এর আনসার হবে এ। বলেন, কে বুঝি নাই? আমি জানি কেউ নাকি অবশ্যই আছেন যে হয়তো বুঝেন নাই, কিন্তু হয়তো বলছেন না কোনো কারণে, কিন্তু প্লিজ বলুন কে বুঝেন নাই, স্পিক আপ। আপু, আপনি কি বুঝতে পারছেন? রিফাত, বুঝতে পারতেছো? জি ভাইয়া, বোঝাই দিলে বুঝতে পারছি। ওকে, দেন আমরা মুভ করছি 18 নম্বরে। এই যে 18, an explanation of how some people were encouraged not to return to piracy. মানে কি, একটা ব্যাখ্যা দেওয়া আছে, যে ব্যাখ্যাটা বলা আছে কি, কিছু কিছু লোকজনকে তারা যাতে এই দস্যুবৃত্তিতে একটা জিনিস ছেড়ে এসেছে, সেই জিনিসে তারা যেন আবার ফিরে না যায়, ওর জন্য তাদেরকে উৎসাহিত করা, তাই না? যেমন একজন ব্যক্তি, সে হয়তো খুব স্মোক করে, তাই না, বা তার কোনো অ্যাডিকশন আছে, সে মাদকাসক্ত, সে একটা সময় ছেড়ে দিয়েছে জিনিসগুলো, এখন সে ছেড়ে দিয়েছে, সেটা খুব ভালো উদ্যোগ, যেন সে আবার মাদকে আসক্ত না হয়ে পড়ে, সেজন্য তাকে আমরা কি কিছু এনকারেজমেন্ট প্রোভাইড করছি, তাকে আমরা উৎসাহ দিচ্ছি যেন সে আবার মাদকাসক্ত হয়ে না পড়ে। ব্যাপারটা অনেকটা এরকম। এটা কোথায় একটা আছে, আমরা একটু স্ক্যান করে যাই। আনসার কিন্তু পেয়ে গিয়েছি আমরা। এই যে দেখেন না, বলেছিলাম না, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, রিপিট হবে। এই কোশ্চেনটা 18 কোশ্চেনে কিন্তু একটা রিপিট হবে, লেটার রিপিট হবে, যেটা আমরা অলরেডি সলভ করেছি, সেটা আবার বসবে। আচ্ছা, আমি সহজ করে দিই। হাসিব, নীল যে জায়গাটুকু হাইলাইট করে দিলাম না, ওই জায়গাটুকু তুমি আমাদেরকে একটু পড়ে শোনাবে এবং বলবে তুমি কি বুঝতে পারলে। Although thousands of uh, pirates died at the hands of uh, পম্পে, Pompey's troops. ট্রুপস, As, সৈন্য।
জি। ট্রুপস, ট্রুপ মানে সৈন্য। as a long term সলিউশন। solution to the problem, many more were offered land in fairy tale areas located far from the sea. ফেরিটাইল না, ফার্টাইল। ফার্টাইল Fertile. ফার্টাইল শব্দের অর্থ কি জানো? ফার্টাইল শব্দের অর্থ হলো উর্বর। Oh, উর্বর মাটি, সাধারণত সয়েল, মাটির আগে সাধারণত জিনিসটা উল্লেখ করা হয়। ফার্টাইল সয়েল, ফার্টাইল এরিয়া, এই অঞ্চলটা উর্বর, এই অঞ্চলে ফসল ফলে ভালো, তাই না? এটা হচ্ছে সমুদ্র থেকে অনেকটা দূরে। হুম। কিন্তু এটা কি যে আইডিয়াটা, সেই আইডিয়াটা কি তুমি কি বুঝতে পারলা সেন্টেন্সটা পড়ে? এই দুটো সেন্টেন্স পড়ে। যদি ভাইয়া পাইরেটস অর্থ জানি কি? জলদস্যু। জলদস্যু। যদিও আহ, হাজার মানে হাজার খানেক পাইরেটস মনে করেন মানে মারা গেছিল। হ্যাঁ। হুম। And তারপর আচ্ছা, তোমাকে কিন্তু আমি ট্রান্সলেট করতে বলিনি, তোমাকে খালি বুঝিয়েছি মেইন থিমটা, মেইন ভাবটা, যেটা মূল ভাবটা বলতে। ওই যে ভাই মানে জলদস্যু মারা গেছে, হ্যাঁ, এটার এই সমস্যার সমাধান হিসেবে আর কি মানে এই সমস্যার সমাধান হিসেবে না, এ দেখো অলদো, অলদো মানে কি? যদিও যদিও। তাহলে এই সমস্যার সমাধান না, যদিও হাজার হাজার পাইরেট এই সরকারি যে সৈন্য আছে তাদের হাতে মারা গেছে, অ্যাজ আ লং টার্ম সলিউশন, একটা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য তাদেরকে কী করা হয়েছে? মেনি মোর ওয়ার অফার্ড ল্যান্ড ইন ফার্টাইল এরিয়াস লোকেটেড ফার ফ্রম দ্য সি। মানে এই যে জলদস্যুদের প্রতিহত করার জন্য একটা বিশাল ক্যাম্পেইন ছিল, উদ্যোগ ছিল, সেখানে তো অনেক জলদস্যু অলরেডি মারা যায়, এটা ছিল একটা সলিউশন। কিন্তু মারামারি, হানাহানি, খুনোখুনি তো সব কিছু, যুদ্ধ, যুদ্ধ কিন্তু সব কিছু সমাধান হতে পারে না। আমরা চাই শান্তি, সেই শান্তি বজায় রাখার জন্য কি করেছি? আরও যারা তাদের, এই যে কোশ্চেনে কি বলা হচ্ছে 18-এ, অ্যান এক্সপ্লেনেশন অফ হাউ সাম পিপল ওয়ার এনকারেজ নট টু রিটার্ন টু পাইরেসি। মানে তারা যাতে আবার দস্যুবৃত্তিতে ফিরে না যায়, ওই জন্য তাদেরকে কিছু জিনিস দেওয়া, উপহার দেওয়া, একটু এনকারেজ করা, তাই না? এটা বোঝানো হয়েছে। ক্যাচটা এখানেই, ম্যাচ মূলত এখানেই হবে যে না, যদিও অনেক যুদ্ধ হয়েছে, যুদ্ধে অনেক হতাহতের সংখ্যাও ছিল প্রচুর, কিন্তু তারপরও একটা দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে তাদেরকে আমরা কিছু উর্বর জমি দিয়ে দিচ্ছি, যাতে যেখানে তারা চাষবাস করতে পারে, যাতে জীবিকা নির্বাহের একটা ব্যবস্থা হয়ে যায়, সো দে ক্যান লিভ, সো দে ক্যান আর্ন দ্য লাইভলিহুড। সলিউশন হিসেবে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য 18-এর আনসার হবে জি। জি। এই যে 15 আনসারও কিন্তু ছিল জি, 15 আর 18 রিপিট হয়েছে, তাই না? আচ্ছা, এনি কোয়েশ্চেন্স হোয়াই, কেন 15 আনসার, মানে কেন 18 আনসার জি হলো? ভাইয়া আরেকবার একটু রিপিট করলে জাস্ট একটু। অফকোর্স। আচ্ছা, দেখা যেহেতু তুমি বলেছো, তোমাকে কি জিনিসটা বলি, 18 নম্বর কোয়েশ্চেন, তাই না? কোয়েশ্চেনে কি বোঝাচ্ছে? রিফা তুমি বলবো 18 নম্বর কোয়েশ্চেন দ্বারা কি বোঝাতে চাইছে? এখানে বোঝাচ্ছে ভাইয়া যে হচ্ছে এনি এক্সপ্লেন হাউ টু সামথিং হলো মানে কিছু মানুষকে আবার যেন জলদস্যু ফিরে না আসে, বা এই ব্যাপারে হচ্ছে কিছু একটা মানে হচ্ছে উৎসাহিত করার বিষয় কিছু একটা। এক্স্যাক্টলি, সেটাই। আর এই যে জিতে এই লাস্টের থেকে 2 নম্বর লাইন যেটা হাইলাইট করেছি, সেই লাইনটা তুমি একটু পড়ো। অ্যাজ এ লং টার্ম আছে না, লং টার্ম থেকে পড়ো একটু। As a long oh. As a long-term solution of the problem, many more aware of land in fertile areas located
far from the sea. মানে কি হচ্ছে যুদ্ধ হওয়ার পরেও এই দস্যুবৃত্তিতে যাতে তারা ফিরে না যায় এই সমস্যার সমাধানের জন্য তাদেরকে কি দেওয়া হয়েছে, কিছু উর্বর জায়গা জমি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে তারা দস্যুবৃত্তি ছেড়ে মানে ভালো কাজ করতে পারে, চাষবাস করে খেতে পারে। অফার্ড ল্যান্ডস, তাদেরকে ল্যান্ড বা জায়গা জমি অফার করা হয়েছিল, দেওয়া হয়েছিল। মানে এখন বুঝতে পারছি মানে হচ্ছে যাতে ওই আগের জায়গা থেকে ফিরে না যায় এটা হচ্ছে ইয়াটা এখন বলে। এক্স্যাক্টলি, এটাই মূলত বোঝাতে চেয়েছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা বাঁধন ভাই, আপনি কি বুঝতে পারছেন সোফার, নাকি কোনো সমস্যা আছে? মনে হচ্ছে খুব কঠিন। শুনতে পেলে আনমিউট করে একটু বাঁধন ভাই। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন ভাই। মানে এখানে তো প্যাসেজ ছিল এ বি সি ডি ই এফ জি, এমন ছিল না? হ্যাঁ তো ছিল। আপনি তো উপরের থেকে ট্রান্স করে মানে কিছু এ বি দেখে আবার জিতে চলে আসলেন, তো এটা কিভাবে করা যায়, এটা একটু বললে সুবিধা হতো। ভাই আপনার কোশ্চেন ঠিক আমি বুঝতে পারলাম না, আবার একটু যদি ভেঙে বলতেন। মানে এখানে প্যাসেজ আকার কয়টা দেওয়া আছে, এ বি সি ডি ই এফ প্যাসেজ জি না ভাই, এমন করে দেওয়া আছে না? প্যাসেজ একটাই, এগুলো প্যারাগ্রাফ। এবিসিডি যেগুলো প্যারাগ্রাফ, প্যাসেজ একটাই, আচ্ছা প্যাসেজের মধ্যে অনেকগুলো প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাগ্রাফ গুলোতে আপনি জিতে চলে আসছেন, আপনি দুইটা প্যারাগ্রাফ দেখে জিতে চলে আসেন। তো এটা আমি কিভাবে আসতে পারি, মানে আমার ক্ষেত্রে কিভাবে হবে, আমি কিভাবে বুঝবো এর দিকে আসছে অ্যান্সারটা? প্রথমে কি আমার কিছু কিছু জিনিস অ্যাভয়েড করতে পারে শুরুতে, যেমন দেখেন আনসার কি ডি নম্বর হয়ে গেছে তাই না? এখানে কিন্তু দেখেন 18 নম্বরে আনসার জি, 15 নম্বর আনসারে কিন্তু জি, কিন্তু আমরা জিটা কি শুরুতে ওই জন্য দেখবো না, আমরা ডি এ এই জিনিসগুলো অ্যাভয়েড করে আসবো আমরা, কারণ আমরা জানি এগুলো সলভ হয়ে গিয়েছে। যদি আমরা অন্য কোনো প্যারাগ্রাফের উত্তর না পাই তখন আমরা ব্যাক করবো, এই জিনিসটা জানবো, তাই না? আর যেহেতু আমরা দেখেছি কি অলরেডি হাইলাইট করা আছে তাই না, আমি হাইলাইট করতে আপনাদেরকে বারবার কেন বলি, যখন আপনারা একটা প্যাসেজে হাইলাইট করবেন তখন পরবর্তীতে ফিরে গেলে আপনারা বুঝবেন যে এই প্যাসেজে আমি এইটুকু জায়গা পর্যন্ত পড়েছিলাম, এখন যদি আমি এখানে ফিরে আসি আমাকে এখান থেকে স্টার্ট করতে হবে। মূলত এই যে এখানে যে তোমার হাইলাইট করা আছে, এই হাইলাইট পর থেকে আমি পড়ে যাচ্ছিলাম, এখানে দুটো প্যারাগ্রাফ পড়ে চলে আসলাম, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো যেখানে যেখানে আমি হাইলাইট করেছি তারপরে পড়ে যাচ্ছি। কারণ দেখেন যেটুকু আপনি হাইলাইট করেছেন, হাইলাইট করেছেন কেন, মানে এখান থেকে আপনার আনসার করা শেষ তাই না, আপনি তারপর থেকে জি। পড়বেন। এই জন্য এখানে যে আমি হাইলাইট করছি তারপর থেকে আমি পড়লাম, আর স্ক্যান করে এই জন্য পেয়ে গেলাম আমি। এই যে দক্ষতাটা, এই দক্ষতাটা আমার কিন্তু একদিনে আসেনি। আপনারা যত প্যাসেজ সলভ করবেন পড়তে পড়তে কি আপনার পড়ার গতি, আপনার মস্তিষ্কের যে ধারণ ক্ষমতা যেটা সেটা বৃদ্ধি পাবে, তখন আপনারও এরকম দ্রুত ক্যাচ করতে পারবেন। ঠিক আমার আছে। আমার দেখেন আমার মেথোডোলজিটা আপনি জানতে চেয়েছিলেন, এবং ইশতিয়াক যেমন বলেছিল টিপস অ্যান্ড ট্রিক্স। টিপস অ্যান্ড ট্রিক্সটা কি, আমি আন্ডারলাইন করছি বা হাইলাইট করছি কোখানে, হাইলাইট করা মানে আমি বুঝতে পারছি এই জায়গাটা থেকে আনসার করা শেষ, এর পরবর্তী থেকে আমি একই জায়গায় ফিরে যাব, একই জায়গায় ফিরে যাব না। যদি একই প্যারাগ্রাফ থেকে আনসার হয়ও সেই জায়গাটুকুতে তো হবে না, হবে তার একটু পরে গিয়ে বা তার একটু আগে গিয়ে, হাইলাইটের আগে পরে আমরা পড়বো। আমি দেখলাম যেহেতু জি একবার লাস্টের প্যারাগ্রাফ তাই না, ওখান থেকে আমি শুরু করি, তাহলে ওখান থেকে শুরু করে এইটুকু আমার হাইলাইট করা আছে, এই যে এইটুকু আমার হাইলাইট করা আছে, এইটুকু আমার লাগবে না, এখান থেকে পড়ে যাই। যখন এখান থেকে আমি পড়ে যাচ্ছি এখানে দেখলাম কি আমি লং টার্ম সলিউশন টু দ্য প্রবলেম, এখানে আমার চোখটা আটকে গেল যে হয়তো এখান থেকে আসতে পারে এটা দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান, এটা হয়তো হতে পারে। এই জন্য আমার চোখটা এখানে আটকে গেছে, তারপর আমি পড়ে দেখলাম না আসলেই তো এটা যায়, তার মানে কি আমার অনুমান সঠিক। আপনি যত পড়বেন, যত একাডেমিকের বাইরের প্যাসেজ পড়বেন, নিউজের পেপার আর্টিকেল পড়বেন, আরও ক্যামব্রিজ সলভ করবেন, তত কি এক একটা প্যারাগ্রাফ পড়ে সে প্যারাগ্রাফের অর্থ অনুধাবন করার ক্ষমতাটা আপনার বৃদ্ধি পাবে। এটা করতে পারলে রিডিংয়ে আপনি খুব অনেকের থেকে এগিয়ে থাকবেন। 90% আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন আছে কি, বলেন। যেমন হাউএভার আর অ্যাজ লং অ্যাজ অলদো, এগুলোর পরে নাকি অ্যান্সার থাকে, এগুলোর কতটা আর কি গ্রান্টেড?
অলদো এখানে পরে আসছিল এই জিনিসগুলো ভাই, এই শর্ট টেকনিক যে বোঝাবে এটা 50-50 চান্স, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, আপনি রিস্ক কেন নেবেন? আলটিমেটলি শর্ট টেকনিক থেকে আপনার দরকার কি, প্যাসেজটা পড়ে তার অর্থটা অনুধাবন করতে পারে আপনার বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আপনি যদি আন্দাজে দিয়ে থাকেন, এ দেখেন যারা এসব বলে তাদেরকে জিজ্ঞেস করবেন তো ভাই আপনার ব্যান্ড স্কোর কত। আলটিমেটলি এইসব টেকনিক করে আর গেস ওয়ার্ক না, এটা এমন না যে হচ্ছে কেউ 4টা এমসিকিউ একটা দাগায় দিয়ে আসলাম, বিষয়টা কিন্তু এরকম না। গেস ওয়ার্ক করতে গেলে আপনি ধরা খাবেন, এই জন্য এই যে কমার পরে আনসার, দোল দোর করে আনসার, এইসব জিনিস বাদ দিতে হবে। প্যারাগ্রাফগুলো, প্যাসেজের প্যারাগ্রাফগুলো পড়ে সেগুলো অর্থ আমাকে বুঝতে হবে। আমরা কিন্তু দেখেন আমাকে সিনোনিম খুঁজবো না, আমরা খুঁজবো আলটিমেটলি কনটেক্সচুয়াল মিনিং, যেটা যে প্রেক্ষাপটে একটা সেন্টেন্স ইউজ করা হচ্ছে বা প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটা আসলে কি মিনিং করছে, তাই না? কারণ কি এখানে তো আমি কিওয়ার্ড খুঁজলে পাবো না, এখানে সব কিছু প্যারাফ্রেজ করা, তাহলে কি আমার মানে বুঝতে হবে, কি বোঝাতে চাইছে সেটা বুঝতে হবে, এটাই ভাই। ঠিক আছে। ওকে ওকে, আমাদের 19 আরেকটা কোশ্চেন আছে, 19 সলভ করে আমরা আবার কিউএনএ সেশন চলে যাব। 19, a mention of the need for many sailing vessels to stay relatively close to land. এটা কে পড়বেন? ইশতিয়াক, 19 নম্বর কোশ্চেনটা তুমি একটু পড়বে এবং ইউ উইল এক্সপ্লেইন ওয়াই, হোয়াট ইট মিনস। ভাই আমি আজকে না বলি ভাই, আমি তো পুরা প্যাসেজটা বুঝতে পারিনি। না না সমস্যা, প্যাসেজ তোমাকে পড়তে বলছি না, আমি তোমাকে কোশ্চেনটা পড়ে শুধুমাত্র ওটার আর কি কন্টেক্সটটা জানতে যাচ্ছি, কি হতে চাইছে। আচ্ছা ভাই, a mention of the need for many sailing vessels to stay relatively close to land. মানে সেলিং ভেসেল গুলো হচ্ছে আপনার ল্যান্ডের কাছে থাকার প্রয়োজনীয়তাটা বোঝাচ্ছে আর কি। এই যে আচ্ছা, এখানে ভেসেল বলতে মূলত কি বোঝাতে চাইছে বলো তো? ভেসেল বলতে মেইনলি ওই যে ব্যারেল গুলো যেগুলাতে করে ওরা প্রোডাক্ট ক্যারি করতো। নো, এখানে ভেসেল, ভেসেল শব্দের আসল অর্থ হলো কিন্তু বাহক, একটা জিনিস আচ্ছা, বহন করছে, তাই না? সেলিং ভেসেলস এক্ষেত্রে কিন্তু ভেসেল শিপ, যেটা জাহাজ, জাহাজের সিনোনিম এক্ষেত্রে ভেসেল। ও আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি ভাই। সেলিং, সেলিং মানে কি, সেল মানে পাল, পাল তোলা। একটা ব্যারেল কি পাল তুলতে পারবে? পারবে না। না না একটা না, বুঝতে একটা পারছি, একটা জাহাজ পাল তুলতে পারবে, সেলিং শিপটা ভেসেলস। বোঝাইছে আর কি। এক্স্যাক্টলি, কারণ ছোট বড় অনেক ধরনের শিপ থাকতে পারে, তাই না? ওই জন্য তাদের হয়তো লোকাল নামও অন্যরকম, এই জন্য শিপ না বলে এখানে বলেছে সেলিং ভেসেলস। আর একটু প্যারাফ্রেজিং করে দেওয়া, বুঝতে পারছি ভাই। প্যাসেজ 1 এর তুলনায় প্যাসেজ 2 and 3 তে প্যারাফ্রেজিং এর পরিমাণ একটু বেশি থাকে, যে কারণে এখানে ডিরেক্টলি বলেনি, শিপ না বলে বলেছে সেলিং ভেসেলস, তাই না? ওকে, তো তুমি যেটা বললে আর কি, যেটা বললো যে এমন একটা মেনশন করা আছে রিজন, যে এই কারণে তাদের কি সেলিং ভেসেল বা জাহাজগুলো যাতে তাদের ক্লোজ টু ল্যান্ড, ল্যান্ড মানে কি সমতল ভূমি, ভূমির কাছাকাছি থাকতে হবে, সেরকম একটা জিনিস বোঝাতে যাচ্ছে। কেন তারা থাকতে যাবে তো আমরা দেখে আসি, ভূমির কথা কথা বলা হয়েছে। আচ্ছা, প্রথমত জি এর আমরা আনসার 2বার পেয়েছি, সো জি হবে না, হবে না, জি বাদ, এফে যাই। slaves agricultural work only. আচ্ছা, আমাকে বলেন তো এই পর্যন্ত কোন প্যারাগ্রাফটা আমরা আনসার এখনো বসাইনি? এ বি সি ডি ই এফ জি যে কটা যে আছে, কোনটা এখনো আমার পর্যন্ত আনসার হয়নি? কোনটা কোনটা? বি এর অ্যান্সার হয় না। ওকে, বি এর আনসার হয়নি, তাহলে বিতে আমরা কি একটু দেখে আসি আছে কিনা। এই যে although Persian material first recorded in legend and the rain, rain মানে কি জানেন? rain মানে রাজত্ব, reign of Pharaoh Imhotep III is reasonable to assume that it period of civilization is probably okay. It was geography. While the material region is predominantly fertile, some parts are rugged and hilly, even mountainous. In the ancient times, the inhabitants of the area relied heavily on marine resources, including fish and salt. Thus, it is not surprising that during hardships, those men turned into pirates. Okay. Geography itself further benefited the pirates with the numerous coves. Cove.
কোভ শব্দের অর্থ কি? আর টার্ম ওয়ার্ড আমরা পেলাম। এনিওয়ান? What is the meaning of cove? না ভাই না। খুব Okay. ক্ষোভ শব্দের অর্থ হলো মূলত একটা বে, শুনেছেন বে? বে অফ বেঙ্গল। বে মানে কি? উপসাগর, তাই না? কোভ শব্দের অর্থ হলো উপসাগর। অনেক ক্ষেত্রে এই হিসেবে ইউজ করে। আমরা বাংলায় বলতে গেলে খাড়ি বলি না, খাড়ি। খাড়ি শব্দের অর্থ জানেন কেউ? মানে মানে দেখেন, একটা সাগর, তাই না? একটা সাগর বা উপসাগর আছে, সাগরের মাঝখানে পাহাড় আছে। তো এই যে চারদিকে যে পাহাড় দিয়ে ঘেরা, এই পাহাড়ের মাঝখানে কোনো একটা জায়গা, বাইরে তো সাগর, কিন্তু পাহাড়ের মধ্যে কোনো এক জায়গায় কিছু একটা জলাশয় আমার আছে, চারদিকে পাহাড়, মাঝখানে একটু জল, এই জায়গাটাকে কিন্তু আবার খাড়ি বলা হয়। বুঝতে পেরেছেন? এই যে যেমন আরো বলি, ঘের আছে না, ঘের, চিংড়ির ঘের ইত্যাদি জিনিস চাষ করা হয়, এগুলো কিন্তু এক ধরনের খাড়ি। কেন খাড়ি? চারপাশে বাঁধ দেওয়া, চারপাশে বাঁধ দেওয়া অথবা কোনো একটা এমব্যাঙ্কমেন্ট কিছু একটা দিয়ে ঢেকে দেওয়া, চারপাশে ঘেরা, মাঝখানে একটু পানি, এরকম যদি কোনো একটা ফর্মেশন থাকে সেটাকে বলা হয় মতো খাড়ি বা কোভ। চারপাশে দেয়াল দিয়ে ঘেরা বা চারপাশে পাথর দিয়ে ঘেরা, মাঝখানে একটু পানি, এটা হচ্ছে কোভ। বুঝতে পেরেছি আমরা? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। Along the coast, providing places for them to hide their boats and strike undetected. Okay. Before the invention of ocean-going caravels in the 15th century, ships could not easily cross long distances and over open water. Thus, in the ancient world, most were restricted to a few well-known navigable routes that followed the coastline. Caught in a trap, a slow merchant ship laden with goods had to surrender. In addition, knowledge of the local area helped pirates to avoid retaliation. রিটালিয়েশন শব্দের অর্থ জানেন? রিটালিয়েশন শব্দের অর্থ হলো প্রতিশোধ বা রিভেঞ্জ। প্রতিশোধ, রিটালিয়েশন। ওয়ান্স স্টেট ফ্লিট অ্যারাইভড। আনসার আছে এই দেখেন এটুকুর মধ্যে। কোস্ট লাইন, কোস্ট লাইন শব্দের অর্থ কি? আচ্ছা, আমরা কক্সবাজার গেছি কে কে? কে? বাকিরা কি জান নাই? পতেঙ্গা গেছি ভাই, কিন্তু বিচে যায়নি। আচ্ছা, তাহলে কোস্ট লাইন মানে শব্দ কোস্টলাইন মানে নির্দিষ্ট একটা ইয়া দেওয়া থাকে যেটাতে বাইরে যাওয়া মানে এমন কিছু। উপকূলবর্তী হয়ে গেল। এক্স্যাক্টলি, কোস্ট লাইন মানে উপকূল। এই যে উপকূলটা কি? উপকূল তো ল্যান্ডই, তাই না? সমতল, যে পাশে তো হচ্ছে সাগর আছে, তার মানে কুল বা কিনারা যেটা বলাচ্ছি, কিনারা ঘিরে আপনার হচ্ছে যে বিচের যে অংশটা, সৈকতের অংশটা, সেটা হচ্ছে উপকূল। কুল থেকে ছোট উপকূল। তো a mention of the need for many sailing vessels to stay relatively close to land. যদি আমরা বলি উপকূল, একটা জাহাজ উপকূলে আছে, তার মানে কি এই জাহাজটা ল্যান্ড বা ভূমির কাছাকাছি আছে, এটা আমরা বলতে পারি, তাই না? কারণ সাগরের মধ্যে থাকা বা পানির মধ্যে থাকা আর উপকূল বরাবর থাকা বা উপকূলের কাছে থাকা একটু ডিফারেন্ট না? হ্যাঁ ভাইয়া, অবশ্যই ডিফারেন্ট। এক্স্যাক্টলি, যেমন বলে উপকূলীয় অঞ্চলের কাছাকাছি, এরকম। এক্স্যাক্টলি। এখানে ক্লোজ টু ল্যান্ড, এই কোস্ট লাইন আছে না, কোস্ট লাইনকে প্যারাফ্রেজ করে লিখেছে এরা ক্লোজ টু ল্যান্ড। এখন এখানে কেন থাকা লাগতো? কেন কি বলেছিল? ক্যারাভেল, ক্যারাভেল আবিষ্কার করার আগে তখন যেই জাহাজগুলো ছিল সেই সময়, সেই জাহাজগুলো পানি পথ দিয়ে লম্বা পথ পাড়ি দিতে একটু কষ্টকর ছিল তাদের জন্য। ওই জন্য তারা কি করতো?
উপকূলবর্তী বা কোস্টলাইন বরাবর এরিয়াগুলোতে থাকতো, যাতে তারা সেখান থেকে সহজে ন্যাভিগেট করে যেতে পারে তারা আস্তে আস্তে। এই জন্য তাহলে কি 19 এর আনসার কি হবে, কোন প্যারাগ্রাফে? বিতে। বিতে। মূলত কি সাজিদ ভাই বললেন যে এই যে আমার থেকে প্রশ্ন করলাম কি এখনো পর্যন্ত কোন প্যারাগ্রাফে আনসারটা হয়নি, সাজিদ ভাই বললাম বিতে, ওই জন্য আমরা ভাবলাম বিটা আমরা দেখে আসি, এবং বিতে কি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাই তো এই দক্ষতাটা, এই যে প্যাসেজ সলভিং করার দক্ষতাটা আপনার কখন দক্ষতাটা বাড়বে? যখন আপনি আরো এরকম 5-6টা প্যাসেজ পড়বেন, পরে সলভ করবেন এবং সমস্যাগুলো আমার কাছে নিয়ে আসবেন, আমরা একসঙ্গে বসে সলভ করবো, তখন আপনার দক্ষতাটা বাড়বে। এবং সবাইকে আবার বলছি, আপনারা যখন ক্যামব্রিজ প্র্যাকটিস করবেন শুরুতেই একাডেমিক প্যাসেজের ভিতরে ঢুকে যাবেন না, আপনার ডেইলি স্টারে যান, নিউ ইয়র্ক টাইমসে যান, যে কোনো একটা ইংরেজি পত্রিকার হেডলাইন বা কলাম যেগুলো আছে, এই কলামগুলো 2-3টা কলাম বসে বসে পড়েন, 15 মিনিটের মধ্যেই 3-4টা কলাম আপনি পড়ে ফেলতে পারবেন। তারপর আপনি ক্যামব্রিজ শুরু করুন। তাহলে আপনার কি হবে, এই যে একটা হিউজ একাডেমিক প্যাসেজ পড়তে আপনার যে প্যারাটা লাগতো সেই প্যারাটা লাগবে না আপনার। আপনার কাছে মনে হবে আমি তো পড়ার মধ্যেই আছি, এটার এমন কি ডিফারেন্ট, তাই না? এই জন্য আমাদেরকে পড়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে। পড়বো কি জিনিস, ক্যামব্রিজের প্যাসেজ যদি শুয়ে বসে পড়ি আমার তো মনে হবে না, আমার মাথাটা চাপ, একাডেমিক জিনিস। এমন জিনিস পড়বো যেটা পড়তে আমাদের ভালো লাগে, কার্টুন পড়তে পারি, কমিক পড়তে পারি, আমরা এডিটোরিয়াল কলাম যেগুলো আছে সেগুলো পড়তে পারি। এগুলো পড়ে আমরা পড়ার আগ্রহটা বাড়াবো এবং 15 থেকে 20 মিনিট ওয়ার্ম আপ রিডিং করে তারপর আমরা রিডিংয়ের মধ্যে যাব, প্যাসেজটা সলভ করতে যাব। এই করে আপনার রিডিংয়ের পড়ার দক্ষতাটা বৃদ্ধি পাবে। যত পড়ার দক্ষতা বৃদ্ধি পাবে আপনি তত সহজে ইনফরমেশনটা ফাইন্ড আউট করতে পারবেন। এটাই জিনিসটা সবার হবে। আচ্ছা ওকে, এখন মোটামুটি আমরা কিউএনএ সেশনে যাব, যে আজকে ক্লাসে যা পড়ানো হলো এটা এবং ইন জেনারেল যদি রিডিং নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে এ পর্যন্ত, প্লিজ ফিল ফ্রি টু অ্যাস্ক মি এনিথিং। প্রশ্ন করুন। বাঁধন ভাই, কোনো প্রশ্ন বা কিছু জানার আছে? না ভাই, একটা জিনিস যেটা ভাই মানে আমাদের তো বোঝা লাগবে আসলে মানে মিনিং। তো ভাই দেখা গেছে আমরা তো অনেক কিছু ভোকাব গুলা ভাই মানে অনেক ভোকাব তো আমরা জানি না ভাই আসলে। তো মানে এটা হচ্ছে কি প্রবলেম ভাই, মানে আমি যে এটার অর্থ কি বুঝাইছে, তো অনেক ভোকাব দেখা গেছে তো আমরা জানি না ভাই। তো তো অনেকেই ভাই দেখা গেছে যে ফার্স্টে যদি ফর এক্সাম্পল যদি এক্সামেই আসতো পাইরেট জলদস্যু, এটাও তো আমরা মানে আমরা অনেকে জানি না ভাই। তো মানে জলদস্যু নিয়ে যে বলছে, তো এটা যে পাইরেটস মানে জলদস্যু ভাই, এটাই দেখা গেছে আমরা অনেকেই ভাই হয়তো বা জানি না ভাই। মানে এটা মানে বোকা ভাই জানা লাগবে। তো বোকাটার জন্য কি ভাই মানে আহ, যেমন আপনি ভাই আপনি তো এখানে সব বোকা জানেন, বাট আমার তো হয়ে গেছে ম্যাক্সিমাম জানি না। ওকে, তো এখানে ভাই আহ, ভোকাবুলারি জিনিসটা সলভ করার জন্য, আচ্ছা আমি সবসময় বলি কি শিক্ষাটা হওয়া উচিত কি প্রয়োগমুখী। আপনি ঠিক আছে আপনার ভোকাব আপনার স্টকে হয়তো অতটা নেই, আপনি এখন ভোকাব শিখতে যাচ্ছেন, কিন্তু আপনি যদি গড়ে ধরে দেখেন এ ধরে ভোকাব মুখস্থ করলাম, বি ধরে ভোকাব মুখস্থ করলাম, ডিকশনারি মুখস্থ করার মতো ওরকম যদি ভোকাব মুখস্থ করেন তাহলে কিন্তু আপনার লাভটা নেই, তাই না? ভোকাব আপনি শিখবেন কখন জানেন, আমাদের এই যে একটা ভুলগুলো হচ্ছে না, এখানে যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো দেখে এখান থেকে আপনি মিসিং ভোকাবগুলো শিখবেন এখান থেকে। এবং ভোকাব শেখার একটা পদ্ধতি আছে, আপনারা যখন যে ভোকাবগুলো দেখবেন আননোন ভোকাবুলারি, আপনি তো সঙ্গে সঙ্গে ওয়ার্ড দেখে রাখলে মাথা থেকে আউট হয়ে যাবে। আপনারা করবেন কি, আননোন যে ভোকাবগুলো আছে শেখার সঙ্গে সঙ্গে সেটাতে 4 থেকে 5টা সেন্টেন্স মেক করে রাখবেন। যেমন দেখেন পাইরেট, তারপর রেইন, তারপর রাগেড, এর জিনিসগুলো অর্থ হয়তো আমরা অনেকেই জানি না, অর্থটা শেখার পরে আমরা করবো কি এগুলো নিয়ে 3-4টা সেন্টেন্স মেক করে ফেলবো আমরা। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন, যদি কোশ্চেনটা উইয়ার্ড জিজ্ঞেস করার ইচ্ছা হলো আর কি। অফকোর্স ভাই, মানে আমি এক্সাম হলে গেলাম, আমি হয়তো বা যেমন এখন যেমন জানতেছি না যে
পাইরেট অর্থ কি বা ক্যাম্পেইন অর্থ কি, ধরেন জানতেছি না, তখন পরীক্ষা হলে আমি জানলাম না, তখন আমি এটা অ্যান্সারটা কিভাবে বের করবো? কোনো ওয়ে আছে যে আমি এটা কিভাবে বের করতে পারবো? এক্ষেত্রে ভাই একটা জিনিস আমি বারবার বলি, কনটেক্সট। আচ্ছা, কনটেক্সট কনটেক্সট করে চিলিয়ে লাভ হবে না যদি আমি কনটেক্সট শব্দের অর্থই না জানি। কনটেক্সট মানে কি কে জানেন? আমি কিন্তু অনেকবার বলেছি এই জিনিসটা, প্রতি ক্লাসেই মনে হয় বলি যে কনটেক্সট জানতে হবে আমাকে। মানে এটা মূল সম্পর্কে মন্তব্য। ভাই একটা সারাংশ আর কি এটা। ঠিক সারাংশ না, কনটেক্সট মানে সম্পর্কিত আর কি। কনটেক্সট মানে হলো ভাব, ঠিক আছে? ভাব, ভাব বা প্রেক্ষাপট, তাই না? যেমন দেখেন জুলাইয়ের আন্দোলন, এটা কিন্তু একটা প্রেক্ষাপট। আপনি কিন্তু এখানে যারা যারা ছিল আপনি তাদের নাম নাই জানতে পারেন, যারা মারা গেল বা যারা অনেক কিছু করলো তাদের আপনি নাম নাই জানতে পারেন, সেটা আপনার কাছে অপরিচিত, কিন্তু এটা যে একটা প্রেক্ষাপট বা এই সময় হয়েছে সেটা কিন্তু আপনারা জানেন। যেমন দেখেন, আমি প্যাসেজে ফিরে যাই আবার, এখানে আপনারা কি পাইরেটস, পাইরেট শব্দের অর্থ আপনারা জানেন না, কিন্তু কিছু কিছু নোন ওয়ার্ড তো আপনি দেখতে পাচ্ছেন, তাই না? যেমন এই যে এটা হেডিং কিন্তু পাইরেটস অফ দ্য এনশিয়েন্ট মেডিটেরিয়ান, এটা কি? এটা সাব হেডিং। ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিলেনিয়া বিসিই পাইরেটস সেলড অ্যারাউন্ড দ্য মেডিটেরিয়ান অ্যাটাকিং শিপস। আচ্ছা, আর কিছু জানা না জানি, অ্যাটাক, অ্যাটাক শব্দের অর্থ তো আমরা জানি, তাই না? হ্যাঁ, অ্যাটাকিং শিপস, জাহাজকে আক্রমণ করেছে। আমার কি আক্রমণ করা সাধারণ লোকজন কি জাহাজ আক্রমণ করতে যাবে? না। তাহলে কি আমরা বুঝতে পারছি পাইরেটস মানে কোনো এক ধরনের ক্রিমিনাল, তাই না? এটা আমরা বুঝতে পারছি। রাইট। তো আপনার কিছু কিছু জিনিস অজানা থাকবে, সবই কিন্তু অজানা থাকবে না। আপনি করবেন কি, আপনার মস্তিষ্কে ভান্ডারে যতটুকু আছে তার সঙ্গে আপনি কনটেক্সটটা মিলাবেন। অ্যাটাকিং শিপস, জাহাজ আক্রমণ করেছে, এটা আপনি পড়লেন, এটা পড়ে এখন আপনি মাথায় নেবেন, কথার সঙ্গে মিলাবেন যে এটা কি হতে পারে, তাই না? কনটেক্সট আমাদের বুঝতে হবে। এই জন্য কি কেন আমি আপনাদেরকে বেশি বেশি করে পড়তে বলছি ক্যামব্রিজের বাইরেও জিনিসগুলো পড়ে আপনি অর্থ করবেন, তাই না? আচ্ছা, আমরা এক কাজ করব, নেক্সট ক্লাসটা আমরা একটা রিডিং এর ক্লাস করব। রিডিং বলতে কি, ফ্রি হ্যান্ড যেরকম রাইটিং আছে না, সেরকম আমরা ফ্রি মাইন্ড রিডিং। আমি আপনাদেরকে 7 থেকে 8টা আর্টিকেল দিয়ে দিব বেছে বেছে। আর্টিকেলগুলো আপনারা পড়বেন, কোনো রকম চ্যাট জিপিটি বা গুগল ইউজ করবেন না। আপনাদের কাজ হচ্ছে এই আর্টিকেলগুলো পড়ে ওয়ার্ড মিনিং করা আপনার লাগবে না, আননোন কী কী ওয়ার্ড আছে সেগুলো আপনি সিলেক্ট করে আমাকে জানাবেন এবং আমাকে বলবেন এই আর্টিকেলগুলো পড়ে আপনারা কি শিখতে পারলেন, কি জানতে পারলেন। কনটেক্সট আমাদেরকে বুঝতে হবে, তাই না? নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটা করবো, আপনাকে টাস্ক দিয়ে রাখবো, এটা বাইরে অ্যাক্টিভিটি। জি ভাই, এটাও ভালো একটা আইডিয়া। এবং আরেকটা জিনিস আমরা করবো, যেহেতু বললাম আপনাদেরকে প্র্যাকটিস আমাকে নিয়ে ধরে করানোর দরকার, আমরা এখন থেকে ক্যামব্রিজের কোনো একটা ক্লাসে আর কি যখন স্টার্ট করব, প্যাসেজ সলভ করার আগে আমি নিজে একটা আর্টিকেল ওপেন করব, সেই আর্টিকেলটা আমরা সবাই মিলে 5-6 মিনিট পড়বো, অ্যানালাইজ করব, তারপরে আমরা ক্যামব্রিজে চলে যাব। হ্যাঁ ভাই, এটা বেটার হবে। ঠিক আছে? এটা তো আইডিয়া হয় আর কি। এই কাজটা আপনাদের নিজেদেরই করা দরকার, কিন্তু কি ডিরেক্ট বলে দিলে অনেক সময় করতে চায় না, এই জন্য আমি 2-1 দিন আপনাদেরকে জিনিসটা প্র্যাকটিসের মধ্যে এনে দিব, যাতে আপনাদের তখন নিজে নিজে করতে জিনিসটা সুবিধা হয়। এবং আগামী 2 থেকে 3 ক্লাসের মধ্যে আমি একটা পিডিএফ বানাবো, পিডিএফ বানিয়ে রিডিংয়ে ক ধরনের কোয়েশ্চেন্স আছে, এবং আমি অ্যাজ অ্যান আইএলটিএস এক্সামিনি যখন আমি এক্সাম দিয়েছিলাম, আমি হলে এই কোয়েশ্চেনগুলো কীভাবে সলভ করতাম আপনাদের ক্লাসে বলছি। টিপস অ্যান্ড ট্রিক্স আমার যা যত কিছু জানা আছে আরও গ্যাদার করে আমি আপনাদেরকে নোটস আকারে দিয়ে দেবো। এটা আপনাদের সুবিধা হবে, এটা পরে আপনারা রিভিউ করতে পারবেন। সব মজিউলের জন্য এই জিনিসগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো, নো ওয়ারিজ। কিন্তু আমার অবশ্যই পড়ার অভ্যাসটা রাখতে হবে। আচ্ছা, কোনো জিনিস পড়তে বোরিং লাগে এখানে কার কার? আর কেউ? যেমন আমার সামনে একটা কোন পেপার পত্রিকা একটা হেডলাইন আসলো, সামথিং আসলো, এটা পড়তে বোরিং লাগে, এরকম কি কারা কারা আছেন?
ভাইয়া আমিও আছি। ওকে, দুজন পাবেন। আপনাদের জন্য স্ট্র্যাটেজি তাহলে একটু ভিন্ন। আপনাদেরকে আমি কি দিব জানেন? কমিক বা কার্টুন, জানেন আসলে আপনাদেরকে আমি বাছা বাছা কিছু কমিক বা কার্টুনের স্ক্রিপ্ট দেব। এই জিনিসগুলো আপনারা পড়বেন। পড়লে কি আপনাদের ভালো লাগবে? একাডেমিক প্যাসেজ বা পত্রিকার হেডলাইন বা কলাম যেগুলো, এগুলো পড়তে হয়তো আপনাদের প্যারা লাগতে পারে, কিন্তু কার্টুন সেখানে কি ছবিও আছে, লেখা আছে। আশা করি সেই জিনিসগুলো পড়তে আপনাদের প্যারা লাগবে না। ওর জন্য কিছু এডুকেশনাল কার্টুন আমি আপনাদেরকে শেয়ার করে দেবো, সেগুলো পড়বেন। ঠিক আছে? এটা সবাই পড়বেন। এবং আর্টিকেল পড়ার যে বিষয়টা, এটা নেক্সট ক্লাস থেকে আমি একটা আর্টিকেল চুজ করে প্যাসেজ শুরু করার আগে আমরা পড়বো, সেটা পড়ে তারপর ক্যামব্রিজে যাব। তাই ওকে, আমি নেক্সট চলে যাই। এনি কোয়েশ্চেন্স, এনি মোর কোয়েশ্চেন্স? আর কোশ্চেন নাই ভাই, বাট 1 ঘন্টা কম হয়ে যায় রিডিং এর জন্য, আরো 2 ঘন্টা দেওয়া উচিত। বলতে কি আপনি কি ফুল অ্যাভারেজ আর কি মানে এক্সামের টাইমের কথা বলছেন নাকি ক্লাসের টাইমের কথা বলছেন? জি জি, না না, আমি এক্সামের কথা বলতেছি। আচ্ছা, এখন ভাই আইএলটিএস কিন্তু আপনার বললাম, আমি একটা জিনিস বারবার বলি, আইএলটিএস যতটা না বেশি ইংলিশের পরীক্ষা, তার থেকে বেশি কমন সেন্সের পরীক্ষা। এই যে আইএলটিএস এক্সামটা আপনি দিচ্ছেন, 1 ঘন্টা পর্যন্ত সলভ করছেন, এটা কিন্তু আপনার একটা লাইফ স্কিল। আমরা ভবিষ্যতে বড় বড় জায়গায় যাব, দেশের বাইরে যাব, আপনি যদি এই জিনিসগুলো ক্যাপচার করতে না পারেন, তখন একজন প্রফেসরের লেকচার সামথিং তার জিনিস আপনি কীভাবে শুনবেন, তাই না? এই জন্য এই দক্ষতাগুলো আমাদের থাকা দরকার, কিন্তু একটা লাইফ স্কিল। 1 ঘন্টা ইজ মোর দ্যান এনাফ ভাই, বিলিভ মি। কিন্তু আমাদের ধৈর্য ধরে প্র্যাকটিস করে যেতে হবে। ভুলের মাত্রা কিন্তু একদিনে আমার 100 ভাগ কমানো সম্ভব না। এটা আমার কমবে কিভাবে? আস্তে আস্তে। ভাইয়া যেদিন থেকে রিডিং এ সেদিন থেকে মনে করেন মোটামুটি আমি ডিপ্রেশনে ঘুরতে গেছি গা। তো ডিপ্রেশন কি এখন কিছুটা কমেছে? আরে ভাই, আপনি যা কুইশন যেভাবে ধরতে হবে ওইগুলা বুঝতে পারছি, আপনি যেভাবে বলছেন। এখন আলটিমেট যেটা হচ্ছে দরকার সেটা হচ্ছে মিনিং না দাঁড় করাইতে পারলে আসলে আমি বুঝবো কি? আপনি যেভাবে বলছেন যে কুইশন কেমনে আনসার করতে হবে, এগুলা বুঝে গেছি যে কেমনে কি করতে হবে। এখন মেইন বিষয়টা হচ্ছে ওইটা, যে ওটা মিনিং দাঁড় করে বুঝতে হবে যে আসলে কোন প্যারাতে কি আছে বা গ্যাপ ফিলিং এ কেমনে কি, এই আর কি। এটা কেন লাগতেছে জানো? এটা লাগতেছে কারণ তুমি আসলে পড়ার অভ্যাসটা তোমার নাই। পড়তে তুমি অপছন্দ করো, কিন্তু পড়াটাকে ভালো লাগাতে হবে। এখন আমি চিন্তা করছি কবে আমি আমার পড়ার অভ্যাস করে তুলবো, কবে এইগুলা মিনিং দাঁড় করাবো, আর কবে প্রিপারেশন শেষ করবো। প্রিপারেশন এর মধ্যেই হবে, কিন্তু বললাম না, নেগেটিভ কথাবার্তা বলা যাবে না এবং নেগেটিভ মাইন্ডসেট আনা যাবে না। মাথা চুল সব পড়ে গেছে গা। চুল পড়ে যাক, সার্জারি করা, এটা কোনো ব্যাপার না। চুল পড়ে যাক, চুল আবার ভাই গজাবে। টাকা হইলে কোনো কিছু ঘটনা না, এই জিনিসগুলো নিয়ে না, কিন্তু বললাম না ডোন্ট ওয়ারি। ভাই, পকেটে টাকা থাকলে চুল কোনো ব্যাপার না। রাইট রাইট। তো বড় কথা হলো সেটা। এই জিনিসটা আপনার মাথা লাইফ, টাক হোক কিন্তু পকেটে টাকা রাখতে হবে। এই জিনিসটা আপনার একটা লাইফ স্কিল, তাই না? লাইফ স্কিলটা আপনার থাকলে আপনাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এবং আমরা যখন ভাইয়া তাহলে আমাদের চুল পড়ে গেলে কি হবে? আপনার বিবাহিত? ম্যারিড হওয়ার পর কি চুল পড়লে সমস্যা না? চুল কি হয় না? আমি একটা বিয়ে শাদী করতাম, আমি চুল কামায় রাখলাম হলো মাথা। আমি একটা জিনিস বলি কি আপনি জানেন, সেটা হচ্ছে কি, কেউ যদি আপনাকে ভালোবাসে, তা সে আপনাকে চুল থেকে ভালোবাসবে না, আপনার অন্তর যেটা আছে, মনের ভিতর গভীরটা, সেটা থেকে আপনাকে ভালোবাসবে। আমি মনে করি যেটা। বলবো টাকলা বেটা। তাহলে তাহলে হি অর শি ইজ নট ফর ইউ। সে আপনার জন্য, তাকে আপনি ত্যাগ করুন। না, বলতেছে আর কি এরকম হতে পারে আর কি। অনেক কিছু হতে পারে। লাইফ ইজ ফুল অফ আনসার্টেনটিস। অনিশ্চয়তা দিয়ে কিন্তু জীবনটা ভর্তি, তাই না? কিন্তু এর মাঝখানে আমাদেরকে স্ট্রাগল করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে, এবং পড়াটাকে ভালো লাগাতে হবে। এই জন্যই তো আমরা এক রায়হান, ইউ রেজড ইউর হ্যান্ড, প্লিজ অ্যাস্ক ইউর কোয়েশ্চেন। প্রশ্ন করো ভাই।
ভাইয়া হুম, মানে বলো। আজকে কি আমরা কোশ্চেন 20 থেকে 23 এগুলো কি সলভ করবেন? যেহেতু হেডিং ম্যাচিং এর সমস্যাটা, হেডিং ম্যাচিংটা যেহেতু আগে আগে ধরলাম আমি, এটা কমপ্লিট করে নেক্সট ক্লাসে শুধুমাত্র আমি হেডিং ম্যাচিং একটু টাচ দিয়ে রাখবো, তারপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই। কারণ যেহেতু হেডিং ম্যাচিং এ সবার সমস্যা আছে, এটা কমপ্লিট না করে অন্য কোশ্চেনে গেলে একদিনে বেশি প্যারা হয়ে যাবে, বুঝতে পারছো? জি ভাই। মানে আমরা তো হচ্ছে এমসিকিউ গুলোতে প্রবলেম ফেস করতেছি, তাই ভাবলাম যে যাবেন কিনা, তাই একটু এনসিওর করতে। তাই না? এটা আমার সমস্যা নেই, এটা আমরা নেক্সট ক্লাসে ধরে নেবো। এটা তুমি মার্ক করে রাখো জিনিসটা, মার্ক করে রাখো। প্যারামেচিং করার পরে আমরা এমসিকিউ দেখি, এটা আমার সমস্যা না আমাদের। আচ্ছা, কার মাইক থেকে আওয়াজ আসতেছে, এটা মিউট করি। আচ্ছা, যে তুমি বললাই আমাদের এখন টাইম আছে, আমরা এমসিকিউটা দেখে যাই, ঠিক আছে? তো বলে স্পেসিফিক্যালি তোমার কারণে এই দুটো 4টা কোয়েশ্চেন সলভ করে দিই আমরা। 20 to 21, choose two letters A and E. Which two of the following statements does the writer make about inhabitants of the Mediterranean region in the ancient world? আচ্ছা, রায়হান, ইনহ্যাবিটেন্ট শব্দের অর্থ কি বলতো? বস্তুগত বা অভ্যাসগত, জিনগত যে জিনিসটা থাকে। নো, নট দ্যাট। ইনহ্যাবিটেন্ট শব্দের অর্থ হলো বাসিন্দা, যারা থাকে। বাসিন্দা। বাসিন্দা, যেমন আমরা বলি যশোরের বাসিন্দা, সেটা হবে কি ইনহ্যাবিটেন্টস অফ যশোর, যারা যশোরে থাকে। ইনহ্যাবিটেন্ট দিয়ে মূলত ব্যক্তিকে বোঝায়, নট বস্তু। ইনহ্যাবিটেন্ট শব্দের অর্থ হলো বাসিন্দা, বুঝতে পেরেছো ভাই? এখন কোশ্চেনে বলা আছে which two of the following statements does the writer make about inhabitants of the Mediterranean region in the ancient world? এনচেন্ট যে ওয়ার্ল্ডটা বা পুরনো যেই জগতে আমাদের মেডিটেরিয়ান ভূমধ্যসাগরীয় অঞ্চলে যারা বসবাস করত ইনহ্যাবিটেন্টস, তাদের নিয়ে কোন দুইটা স্টেটমেন্ট বলা হয়েছে, এটা আমরা দেখব। কোন প্যারাগ্রাফে আছে এটা? মেডিটেরিয়ান যারা বাস করত তাদের নিয়ে মাঝামাঝি আছে এক জায়গায়। মিক্স এই বিতে দিচ্ছিলাম। বিতে জি। হ্যাঁ, গুড ভাই, দেখছো রায়হান? বি নম্বর প্যারাগ্রাফে কিন্তু আমরা হুবহু পেয়ে গেলাম ইনহ্যাবিটেন্ট, তাই না? জি ভাই। তাহলে আমি কি বুঝবো যে আনসারটা এ প্যারাগ্রাফে আছে, আর কোনো জায়গায় আমার যাওয়া লাগছে না। তো আমরা এখন দেখি আনসার মানে অপশনসগুলো। দি অফটেন স্টোলেন ভেসেলস ক্যারি আউট পাইরেট অ্যাটাকস, এটা হবেই না। কারণ কি, পাইরেসি বা জলদস্যুবৃত্তি করতো কি সিলেক্টেড কিছু লোকজন, সাধারণ মানুষ কি করতো না, তাই না? এই জন্য আমি কিন্তু শুরুতে বলে দিতে পারছি এ আনসার হবে না। কারণ যদি সবাই দস্যুবৃত্তির সঙ্গে জড়িত থাকতো, তাহলে তো সবাই ক্রাইম করতো, তাই না? সবাই তো করতো না, করতো কিছু কিছু ব্যক্তি, রাইট? সেকেন্ডটা দেখি আমরা। They managed to escape captured by the authorities because they knew the area so well. এটা কি আসলে অথরিটিস কি আসলেই তারা জানতো? They managed to escape capture by authorities because they knew the area so well. এটা হতে পারে, কিন্তু এটা হতে পারে। দে, এখানে একটা জিনিস তারা কি করে দিয়েছে, ইনহ্যাবিটেন্ট যারা আছে না, ইনহ্যাবিটেন্ট নিয়ে তাদের লোকজনদের কথা তো বলা হয়েছে, সাধারণ লোকজন, পাইরেটদেরও বোঝানো হয়েছে। কি জন্য দেখে বুঝলাম? বি অপশনে বলেছে দে ম্যানেজ টু এসকেপ ক্যাপচার বাই দি অথরিটিস। অথরিটি বলতে এখানে গভর্নমেন্ট, সরকার বলা হচ্ছে। তো গভর্নমেন্টে যারা সোলজার যারা ছিল, আইন প্রণয়নকারী যারা ছিল, প্রতিরক্ষা বাহিনী যারা ছিল, তারা যাতে এই দস্যুদেরকে ক্যাপচার করতে না পারে, ধরতে না পারে, তারা তাই বারবার পালিয়ে যেত। কেন তারা পালাতে সক্ষম হতো? কারণ তারা ওই এরিয়া সম্পর্কে তাদের নলেজটা খুব ভালো ছিল, তাই না? জি ভাই।
এটাই, এটা কিন্তু আমার হতে পারে। Thus it is not এই দেখছো, geography itself further benefited the pirates with the numerous coves along the coast providing places for them to hide their boats and strike undetected. এই লাইনটা তার উপরের লাইন, হুম বলো। most had their own boats, possessed good suffering skill and unsurpassed knowledge of the local coastline and sailing routes. এক্স্যাক্টলি, তার মানে কি বিয়ের সঙ্গে মিলে যাচ্ছে না? তারা কেন ক্যাপচার, মানে তারা কেন আর কি আটক হয়নি? আটক হয়নি এই কারণেই লোকাল এরিয়া সম্পর্কে তাদের নলেজ ছিল অনেক বেশি। তারা জানতো কোন চিপায় বা কোন দিক দিয়ে গেলে তাদেরকে ধরা খুব কঠিন হবে, তাই না? এই নলেজটা তাদের ছিল, এই জন্য একটা অ্যান্সার হবে এখানে বি। বুঝতে পারছো? জি ভাই। ওকে, আরো একটা লাগবে আমাদের, আরো একটা কি লাগবে আমার এখানে দেখি, সি নম্বর, they paid for information about the routes merchant ships would take. আসলে কি তারা পে করেছে বলা কি আছে এখানে, যে তারা টাকা দিয়ে তথ্য না কিনেছে ভাই, এরকম কিছু? না ভাই। না, এটা বলা নেই, তো সি হবে না, ডি কি হবে? আই they depended more on the sea for the livelihood than on farming. তার চাষাবাস থেকে তাদের সি আর কি, যেটা সাগরের মাধ্যমে জীবিকা বেশি নির্বাহ করত, এটা বলা আছে কিন্তু। এই যে আছে প্রথম লাইনে, এই যে এখানে the inhabitants of these areas relied heavily on marine resources including fish and salt. Thus it is surprising that এটুকু আমরা হাইলাইট করে রাখো, এটুকুর মধ্যে আনসার থাকতে পারে। Some personal age, while the region is for civilization and traffic. নাই, এই যে আসল আনসার কি তারও এখানেও আছে, knowledge of the local area helped the pirates to avoid. এই যে আমরা যেটা ধরে গেছিলাম রায়হান, বুঝেছো? আসলে কিন্তু আনসারটা আছে মূলত এই লাইনে, ওটাও একটা রিজন, কিন্তু এটা কিন্তু সব থেকে বড় রিজন। নো, তাই না? নিউ দি এরিয়া সো ওয়েল, নো এর সাথে নলেজ, এখান থেকে মূলত আনসারটা এসেছে, বি নম্বরটা, তাই? জি ভাই। আর এটা কি, they stored many of the goods taken in pirate attacks in coves along the coastline. কোভে কিছু জিনিস আসলে স্টোর করা হয়েছিল কিনা সেটা কি বলা আছে? কোভ নিয়ে কি বলা আছে দেখি আমরা। কোভে তারা নিজেরা লুকাইছিল। Geography itself further benefited the pirates with the numerous coves along the coast, providing place for them to hide their boats and strike undetected. এক্স্যাক্টলি, মানে কি তারা নিজেরা লুকিয়েছিল, কিন্তু তাদের যে লুট করা মাল সেগুলো তারা এখানে স্টোর করেছে সেটা কিন্তু বলা নেই, তার বলেছে তারা নিজেরা লুকিয়েছিল, তাই না? জি ভাই। তার মানে ই হবে না, সিও হবে না, বি এন্ড ডি। এক্স্যাক্টলি, ডি হবে আনসার। কেন আনসার হবে ডি? এই যে ডিপেন্ডেড, দ্য ইনহ্যাবিটেন্টস অফ দিস এরিয়াস রিলাইড হেভিলি, অনেক বেশি, অন মেরিন রিসোর্সেস ইনক্লুডিং ফিশ অ্যান্ড সল্ট। এর আগে বলা আছে কি, while the Mediterranean region is predominantly fertile, বলেছে কি এই অঞ্চলটা কিন্তু মাটি উর্বর, কিন্তু মাটি উর্বর থাকা সত্ত্বেও তারা চাষবাস করেনি, তারা মূলত সমুদ্রের মাধ্যমে জীবিকা নির্বাহ করেছে, মাছ চাষ করে আর লবণ চাষ করে, তাই না? এই জন্য আমার 20-21 আনসার হবে বি অ্যান্ড ডি। ধরতে পারছি আমরা? জি ভাই। ওকে, ভেরি নাইস। 22-23 চলে যাই। 22-23, which two of the following statements does the writer make about piracy and ancient Greece? গ্রিস কোথায় আছে? এই যে এনচিয়েন্ট গ্রিস, ইতে আমরা বুঝতে পারলাম আনসার আসে ই প্যারাগ্রাফের মধ্যে কোনো জায়গায়, তাই না? এই লাইট state estimated that very few people were involved in piracy.
এটা কি আসলে বলা হয়েছে? তারা কি আসলে এস্টিমেট করতে পেরেছে যে আসলে এত কম সংখ্যক লোক ছিল? তারা তো জানতোই না কে কে দস্যুবৃত্তি করতো। তাহলে তাদের আসলে কিন্তু জানার কোনো সম্ভাবনা নেই যে আসলে কত কম সংখ্যক লোক ছিল। আর যদি যদি কম সংখ্যক লোকই থাকতো তাদেরকে তো স্টেট ধরে ফেলতে পারতো, তাই না? দেখেন এটা কিন্তু লজিক, এটা কিন্তু আমরা কোশ্চেন পড়ার আগেই, প্যাসেজ পড়ার আগেই বুঝে ফেললাম। যদি কম সংখ্যক লোক থাকতো তাদেরকে ধরে ফেলা কোনো ব্যাপার ছিল না, কিন্তু আসলে রিয়ালিটি সেটা না। এই জন্য এ হবে না। অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য piracy changed shortly after the Iliad and Odyssey were written. আসলে কি তাই? এই দুটো গ্রন্থ বা বই পাবলিশ হওয়ার পরে কি এমন জিনিস হয়েছে যে এই দুটো বই পড়ে মানুষের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে? না ভাই, না। এই দেখেন বলা আছে, the opinion remained unchanged in the following centuries. আনচেঞ্জ ছিল, তাই না? অ্যাটিটিউড, অপিনিয়ন, বিও হবে না। সি কি? Important officials were known to occasionally take part in piracy. এটা হবে কিন্তু। কেন? এই যে even high ranking members of the state were not beyond engaging in such activities, তাই না? তারাও এই ধরনের অ্যাক্টিভিটি বা কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ঊর্ধ্বে ছিল না। সি জন্য হবে। ডিক্স, every citizen regarded pirate tax on cities as unacceptable. এই যে এটাও হবে না। কেন হবে না? দ্য গ্রিকস লিবারেল অ্যাপ্রোচ টুয়ার্ডস পাইরেসি। লিবারেল শব্দের অর্থ কি জানি আমরা? লিবারেল শব্দের অর্থ হলো ঢিলে ঢালা। যেহেতু অলরেডি বলে ভাইয়া দিয়েছি। সি নাম্বারটা আর একবার বলুন কেন হবে? ওকে, সি নম্বর কি বলা আছে? ইম্পর্টেন্ট অফিসিয়ালস ওয়ার নোন টু অকেশনালি টেক পার্ট ইন পাইরেসি। ইম্পর্টেন্ট অফিসিয়ালস কারা? মানে সরকারের গুরুত্বপূর্ণ পদে যারা আছে তারাও কিন্তু এই পাইরেসির সঙ্গে লিপ্ত ছিল, এটা বুঝিয়েছে, তাই না? High ranking members of the state were not beyond engaging in such activity. এক্স্যাক্টলি, হাই র্যাঙ্কিং মানে তো ইম্পর্টেন্ট। সোসাইটিতে যারা বড় বড় র্যাঙ্কে বিলং করতেন, অনেক উচ্চ মর্যাদা লোকজন, তাই না? তারাও কি এই কর্মকাণ্ডে লিপ্ত ছিল, সেটাই বোঝাতে চেয়েছে। এই জন্য এটা গেল। আর যেটা বলছিলাম, লিবারেল শব্দের অর্থ মানে ঢিলে ঢালা। গ্রিকদের অ্যাপ্রোচই ছিল আলটিমেটলি ঢিলে ঢালা, যদিও তারা সবসময় টলারেট করেনি, কিন্তু কি মোটামুটি পাইরেসি সম্পর্কে তাদের ধারণাটা ছিল একটু লিবারেল, ঢিলে ঢালা। তাই ডি নম্বর আনসার হবে না। ই, a favorable view of piracy is evident in certain ancient Greek text. টেক্সট মানে কি এমন বোঝাচ্ছে? লেখালেখি, বই পুস্তক, তাই না? এই যে দেখেন, in his works the Iliad and Odyssey, the ancient Greek writer Homer not only condones but praises the lifestyle and actions of pirates. কন্ডোন মানে সমর্থন করা, আর প্রেজ মানে প্রশংসা করা। তার মানে কি আমরা বুঝতে পারছি? ওই ইলিয়াড, ওডিসি, এই দুটা টেক্সটে, এই দুটা গ্রন্থে পাইরেসিকে একটু ফেভারেবল আর কি অ্যাপ্রোচ দেওয়া হচ্ছে, তাই না? বলা হচ্ছে যে না, এই জিনিসটা আসলে ভালো, খুব একটা খারাপ না, নাকি? জি ভাই। এই জন্য সঙ্গে সঙ্গে আনসার হবে ই। A favorable view of piracy is evident in certain ancient Greek texts. সি এন্ড ডি। আচ্ছা, আমাদের এই কলের লিঙ্ক কিন্তু শেষ পর্যায়ে। আমরা এক কাজ করি, হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে আমরা কানেক্ট হই, বাকি প্রশ্নগুলো ওখানে আমরা সলভ করি, ঠিক আছে? দেখি আমরা ওখানে বাকি প্রশ্নগুলো। গ্রুপ কল আমি দিচ্ছি, গ্রুপ কলে সবাই অ্যাড হন, ওকে?